দেখেন ফ্যারাডের ফার্স্ট লটা আমরা কি শিখছিলাম? ফ্যারাডের ফার্স্ট ল শিখছিলাম হচ্ছে W is equal to ZIT অথবা W is equal to ZQ, যে কোনো একটা করতে পারেন। W is equal to হচ্ছে ZQ। তো এই জায়গাটা থেকে একটু বোঝার চেষ্টা করবেন যে আপনি দুইটা সেম পরিমাণে, প্রশ্নগুলো একটু দেখবেন, দুইটা যদি সেম পরিমাণে, তার মানে সেম পরিমাণে কারেন্ট যাচ্ছে, সেম কারেন্ট যাচ্ছে, এই লিখে রাখেন, সেম কারেন্ট যাচ্ছে বা সেম আপনার চার্জ যাচ্ছে, যেটাই বলেন না কেন, বাট আপনার ডাব্লু বা এম এর পরিমাণটা কম, এম এর পরিমাণটা ডিফারেন্স অথবা ই এর পরিমাণটা ডিফারেন্স। ফর এক্সাম্পল ম্যাগনেসিয়াম 2+ আর হচ্ছে অ্যালুমিনিয়াম 3+। এখানে যদি বলে 4.5, দেখেন 4.5 কুলম চার্জে, ভালো করে বুঝবেন, এটা কিন্তু কুলম বলছে, আমি ফ্যারাডে বলি নাই। আবারও বলি, এখানে আমি কুলম বলছি, ইটস নট ফ্যারাডে। তাহলে যদি কুলম বলে আরেকটা হচ্ছে ফ্যারাডে বলে, দুইটা দুই রকমের সূত্রে আসবে। দেখেন যদি আপনি কুলম্বে চান তাহলে Z equal to MIT ইন্টু হচ্ছে E ইন্টু 96,500 কুলম্ব আসবে। এটা ঠান্ডা মাথায় বুঝেন, এটা আসবে কুলম্বে। আমার কথা বুঝতে পারছেন? আমি কিন্তু দেখতেছি মাত্র 2 জন ক্লাস করতেছেন, খুবই ভালো। আবার যদি দেখেন যে W is equal to MIT by E, এটা আসবে ফ্যারাডেতে। আমি কি কথা বুঝাইতে পারছি? এটা আসবে ফ্যারাডেতে। এই জিনিসটা ভুল করা যাবে না। বাট দুইটার ক্ষেত্রে যদি আপনি বলেন যে এই জায়গায় এইটার মনে করেন যে 5 গ্রাম যদি জমা হয়, ঠিক আছে, এটা যদি 5 গ্রাম জমা হয়, কোথায় জমা হবে বলেন তো? ক্যাথোডে না অ্যানোডে? কোথায় জমা হবে? ক্যাথোডে অর অ্যানোডে? কোথায় জমা হবে? ক্যাথোডে অর অ্যানোডে? কোথায় জমা হবে? তাহলে দেখেন এখানে যদি 5 গ্রাম জমা হয় তাহলে আপনি কিভাবে করবেন? দেখেন ডাব্লু, যদি আমি এখানে কুলম বলি তাহলে এই সূত্রটা এরকম ভাবে আসবে, W1, আচ্ছা W1 না বলে আমি একটু ভেঙে দিই আগে আপনাদের সূত্রটা, আমি গতদিন যেটা ভেঙে দিছিলাম। Z ইকুয়াল টু আপনি কি জানেন? M ডিভাইডেড বাই E, এটা হচ্ছে ফ্যারাডের জন্য। আর যদি Z ইকুয়াল টু M ডিভাইডেড বাই E ইন্টু 96,500, এটা হচ্ছে কুলম্বের জন্য। তাহলে দেখেন জেড এর মান M বাই E অবস্থায় আছে, তাহলে আমি W ইকুয়াল টু কি লিখতে পারি? এই যে M বাই E, এই যে M বাই E, ঠিক আছে? তাহলে এই দুইটার ক্ষেত্রে যখন আসবে যে ম্যাগনেসিয়াম এবং অ্যালুমিনিয়াম, এই দুইটার ক্ষেত্রে যখন আসবে তখন আপনি এরকম করবেন, W অফ ম্যাগনেসিয়াম ইজ ডিভাইডেড বাই W অফ অ্যালুমিনিয়াম ইজ ইকুয়াল M অফ ম্যাগনেসিয়াম E অফ অ্যালুমিনিয়াম ডিভাইডেড বাই M অফ অ্যালুমিনিয়াম E অফ ম্যাগনেসিয়াম। দ্যাটস ইট, শেষ। ম্যাগনেসিয়াম E অফ অ্যালুমিনিয়াম। তাহলে দেখেন আপনি এই জায়গা থেকে সূত্র বানাতে শিখতে হবে, সূত্র বানাতে শিখতে হবে। দেখেন সূত্র কতটা ভাবে শেখা যায়। তো এইভাবে যখন দুইটা সেম কারেন্ট দেবে, কিন্তু দুইটার একটার আপনার ভর দেয়া থাকবে এবং দুইটার যখন আমার চার্জ আলাদা আলাদা হবে 2+ এবং 3+, তখন আপনি দুইটা সূত্র ঠিক এভাবে করতে পারবেন, দুইটা সূত্র ঠিক এভাবে করতে পারবেন। ওকে, চলে আসেন ফ্যারাডের সেকেন্ড ল। ফ্যারাডের দ্বিতীয় সূত্রটা বলছে যে W ইজ প্রপোর্শনাল টু হচ্ছে E। এইখানে আমি বলছি এটা হচ্ছে Z হচ্ছে তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক, এটা ভালো করে বুঝবেন। Z হচ্ছে তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক। ওয়ালাইকুম আসসালাম। তোদেরকে কি ডাকে আর ডাকে আনতে হবে? তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক, তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক। বাট এই জায়গাটাতে আপনি দেখতে পারবেন এটা হচ্ছে শুধুমাত্র বলা হয় এটাকে রাসায়নিক তুল্যাঙ্ক, রাসায়নিক তুল্যাঙ্ক। তাহলে এটা কি বলা হয়েছে? যদি কোনো নির্দিষ্ট সময়ে, ভালো করে বুঝবেন, যদি কোনো নির্দিষ্ট সময়ে একটা চড় লাগাবো, একদম এক চড়ে একদম ঘুষি মানে নাক ফাটায় ফেলাবো। আমি পরশুদিন পোস্ট করছি, তারিখগুলো দেখোস নাই? পরশুদিন পোস্ট করা হয়েছে যে 10টা থেকে ক্লাস হবে। দেখো W ইজ প্রপোর্শনাল টু হচ্ছে E। আচ্ছা, তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক এবং রাসায়নিক তুল্যাঙ্ক দুইটা আলাদা জিনিস। দেখেন রাসায়নিক তুল্যাঙ্ক হচ্ছে আণবিক ভর, আপনারা জানেন, ইজ ডিভাইডেড বাই হচ্ছে তুল্য সংখ্যা। M বা PM দেখো নাই তুমি, তাই না?
এম বা পিএম দেখো নাই তুমি, এম লেখা, দেখেন রাসায়নিক ভর ডিভাইডেড বাই হচ্ছে তুল্য সংখ্যা, এটা হচ্ছে ই এর মান, ভালো করে বুঝেন, এটা হচ্ছে রাসায়নিক তুল্যাঙ্ক, এটা হচ্ছে রাসায়নিক তুল্যাঙ্ক। আচ্ছা, রাসায়নিক তুল্যাঙ্ক যেটাই হয় না কেন, W1 ডিভাইডেড বাই W2 ইজ ইকুয়াল টু E1 ডিভাইডেড বাই E2, এটা হচ্ছে আমার আপনার ফ্যারাডে সেকেন্ড ল। 90% বইয়ে ইভেন আমি যে বইটা লিখছি সেখানেও এটা ভুল দেয়া আছে, এটা ভুল দেয়া আছে, এখানে ওইখানেও জেড তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্কের সমানুপাতিক বলা আছে, কিন্তু এটা না, এটা রাসায়নিক তুল্যাঙ্কের সমানুপাতিক হবে। রাসায়নিক তুল্যাঙ্ক এবং তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্কের মধ্যে এখন সম্পর্ক আছে, দেখেন রাসায়নিক তুল্যাঙ্ক ও তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্কের মধ্যে সম্পর্ক, এবং তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্কের মধ্যে সম্পর্ক, তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্কের মধ্যে সম্পর্ক। দেখেন রাসায়নিক তুল্যাঙ্ক ও তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্কের মধ্যে যদি আপনি রিলেশনটা ক্রিয়েট করতে যান, আপনি কি জানেন, আপনি জানেন হচ্ছে জেড ইজ ইকুয়াল টু এম ডিভাইডেড বাই ই ইন্টু 96,500 কুলম্ব, এটা কুলম্বের ক্ষেত্রে আমি আসি। দেখেন তাহলে এম ডিভাইডেড বাই ই ইকুয়াল টু কত লেখা যায়, এম ডিভাইডেড বাই ই, এটা হচ্ছে এম, এটা হচ্ছে ই, তাহলে এম ডিভাইডেড বাই ই ইকুয়াল টু আমার জাস্ট ই লিখাই, তাই কি না? তাহলে জেড ইন্টু 96,500 ইজ ইকুয়াল টু হচ্ছে ই। তার মানে আপনি বলতে পারেন যে রাসায়নিক তুল্যাঙ্ক এবং তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্কের মধ্যে সম্পর্ক এটা, রাসায়নিক তুল্যাঙ্ক ই, তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক জেড, তার সাথে 96,500 কুলম্ব গুণ। কি ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? ক্লিয়ার হয়েছে? কথা কি বুঝতে পারছেন আপনারা? তাহলে রাসায়নিক তুল্যাঙ্ক এবং তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্কের মধ্যে যদি আপনার মানে বের করতে বলে তাহলে এই জিনিসটা করবেন, ঠিক আছে? চলে আসেন ফ্যারাডে সূত্রের প্রযোজ্যতা, ফ্যারাডে সূত্রের প্রযোজ্যতা। এটা কোথায় কোথায় কাজে লাগে দেখেন, ফ্যারাডের সূত্রটা দেখা যায় একমাত্র যে গলিত অথবা দ্রবীভূত, ভালো করে বুঝবেন, গলিত অথবা দ্রবীভূত পদার্থের জন্য। তাহলে ফ্যারাডের সূত্র কোথায় কাজে লাগে ভাইয়া? গলিত বা দ্রবীভূত পদার্থের জন্য এটা হচ্ছে প্রযোজ্য। এটা যদি সলিড কোনো পদার্থ হয়, সলিড কোনো পদার্থ হয় তাহলে এটা হবে না, সলিডের জন্য না। আবারও বলি, সলিডের জন্য না, এটা বারবার আসে, সলিডের জন্য না, সলিডের জন্য না, সলিডের জন্য এটা কোনোভাবেই কাজে লাগবে না, সলিডের জন্য এটা কোনোভাবেই কাজে লাগবে না, ঠিক আছে? এখন ফ্যারাডের সূত্রের উপর তাপমাত্রা, চাপ, ভালো করে বুঝবা, ফ্যারাডের সূত্রের উপর তাপমাত্রা, চাপ, তারপরে দ্রাবক ও দ্রবণের ঘনমাত্রার প্রভাব নেই, ঘনমাত্রার প্রভাব তেমন নেই। ঠিক আছে? আচ্ছা, এখানে যদি আমি বলি যে এখানে তাপমাত্রার প্রভাবটা ভাইয়া এইটা হবে না, তাপমাত্রার প্রভাব কাজ করে, এটা একটু ভালো মতো বুঝবেন, এখানে তাপমাত্রার প্রভাব আছে, তাপমাত্রার প্রভাব আছে, তাপমাত্রার প্রভাব আছে, ঠিক আছে? এখানে তাপমাত্রার প্রভাব আছে। বলেন তো তাপমাত্রা বাড়লে তড়িৎ বিশ্লেষণ বাড়ে কিনা বলেন তো? উত্তপ্ত অবস্থায় তড়িৎ বিশ্লেষণ পরিমাণ বাড়বে না কমবে? উত্তপ্ত অবস্থায় আপনার তড়িৎ বিশ্লেষণের পরিবহন বাড়বে না কমবে বলেন? উত্তপ্ত অবস্থায় তড়িৎ বিশ্লেষণের পরিবহন বাড়বে না কমবে? উত্তপ্ত অবস্থায় তড়িৎ বিশ্লেষণের পরিবহন, তড়িৎ বিশ্লেষণের পরিবহন বাড়বে না কমবে বলো? কিসের কমবে রে? নাইস, কমবে না বাড়বে? ভালো করে বল। আচ্ছা, যেগুলা যেগুলা পড়তে বলছি এগুলা এগুলা ভালো মতো পড়বেন, না পড়লে এগুলা কিন্তু ক্যাচালে পড়বেন পরে।
আচ্ছা, তড়িৎ বিশ্লেষে পরিবহন বাড়বে না কমবে? হাট গাদা, বাড়বে। আয়নের চলাচল দ্রুত হবে, কারণ হচ্ছে আয়নের চলাচলটা দ্রুত হবে, আয়নের চলাচল দ্রুত হবে। ধাতব পরিবাহীর কমে যায়, ধাতব পরিবাহীর কমে যাবে। হ্যাঁ, আচ্ছা দেখো, যেটা বলতেছিলাম যে এই জিনিসগুলো যদি তুই এখন ভুল করিস, তোরা বলে সেকেন্ড টাইমার, হ্যাঁ, এই জিনিসগুলো যদি ভুল করিস তাহলে কেমনে কি চলবে রে? গলা বসে গেছে, খুবই বাজে অবস্থা। আচ্ছা, দেখা যায় যদি একটা বিক্রিয়ায় একাধিক জারণ বিজারণ হয়, একাধিক জারণ বিজারণ হলে একটু ত্রুটি দেখা যায়, এইটা ত্রুটি দেখা যাবে, ঠিক আছে, এইটা ত্রুটি দেখা যাবে। আচ্ছা, তো এই যে এইটার মাধ্যমে, ফ্যারাডের সূত্রের মাধ্যমে তুই দেখা যায় যে চার্জ গণনা করতে পারবি, তারপরে ক্যাথোড অ্যানোডে কতটুকু রিঅ্যাকশন করতেছে সেটাও জানা যাবে। ক্লিয়ার? তাহলে রাসায়নিক তুল্যাঙ্ক এবং তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্কের মধ্যে পার্থক্য আমরা শিখছি। আমরা মোটামুটি ভাবে এখানকার যে কোনো প্রশ্ন দিলেই আমরা এখান থেকে পারবো, তাই কিনা? যে কোনো প্রশ্ন দিলেই আমরা এখান থেকে পারবো, ঠিক আছে। এখন চলে আসি, কত ফ্যারাডে বিদ্যুৎ প্রয়োজন? কত ফ্যারাডে বিদ্যুৎ প্রয়োজন? শর্টকাট, কত ফ্যারাডে বিদ্যুৎ প্রয়োজন? আচ্ছা, কোন একটা জিনিস, সরি মানে গলা বন্ধ হয়ে আসতেছে, কোন একটা মৌল ক্যাথোডে তোমার হচ্ছে অ্যানোড কি ক্ষয়প্রাপ্ত হয় আর ক্যাথোডে গিয়ে জমা হয়, ক্যাথোডে জমা হতে কতটুকু বিদ্যুৎ প্রয়োজন হবে, কতটুকু বিদ্যুৎ প্রয়োজন হবে বা কতটুকু বিদ্যুৎ লাগবে বা কত ফ্যারাডে বিদ্যুৎ লাগবে, তাহলে তুমি এটা বলতে পারবা। কত ফ্যারাডে বিদ্যুৎ লাগবে সেটা বলতে পারবা কিভাবে? এটা খুবই সহজ একটা উপায় আছে, সেটা হচ্ছে কত ফ্যারাডে বিদ্যুৎ প্রয়োজন, সেটা হচ্ছে দেখবেন যে কত মোল ইলেকট্রন আদান প্রদান হয়েছে, দ্যাটস ইট, কত মোল ইলেকট্রন আদান প্রদান হয়েছে। কত মোল ইলেকট্রন আদান প্রদান হয়েছে, একটু দাঁড়ান, আমি ক্লাস নিচ্ছি, রাখো। দেখেন কত মোল ইলেকট্রন কি আদান প্রদান হয়েছে। হ্যাঁ, দেখেন আমার ওয়াইফাইটা চলতেছে না কেন ফোনে, আমি এটা বুঝতেছি না, খুব বাজে অবস্থায় আছি রে। চা খাবো, চাকরিটা বানাই দিবে। দেখো কত মোল ইলেকট্রন আদান প্রদান হয়েছে, দ্যাটস ইট। যত মোল ইলেকট্রন আদান প্রদান হবে তত ফ্যারাডে বিদ্যুৎ প্রয়োজন হবে, ঠিক আছে। কিরে তোদেরকে এই ডাকে ডাকে আনতে হবে? ওয়ালাইকুম আসসালাম। তোদেরকে আমি রুটিন দিয়ে দিলাম, এম পিএম দেখোস না, হ্যাঁ, এম আর পিএম এর পার্থক্য বুঝোস না, তাহলে হবে? দেখো তাহলে আমি কি বলতে চাচ্ছি, এখানে কত মোল ইলেকট্রন আদান প্রদান হয়েছে এটা যদি তুমি করতে চাও তাহলে তুমি ইজিলি বলতে পারবে যে এখানে এত ফ্যারাডে বিদ্যুৎ প্রয়োজন হয়েছে। আমার কথা বুঝতে পারছো? কত ফ্যারাডে বিদ্যুৎ প্রয়োজন হয়েছে তুমি ইজিলি বলতে পারবা। কত মোল ইলেকট্রন আদান প্রদান হয়েছে, এখন কত মোল ইলেকট্রন আদান প্রদান হয়েছে সাধারণত আমরা এটা দেখে যাই যে তার যোজনী অথবা ক্যাটায়নের চার্জ, যোজনী পরিমাণ অথবা অ্যানায়নের চার্জ অথবা ক্যাটায়নের চার্জ। কিছু জায়গায় ব্যতিক্রম আছে, অ্যানায়ন অথবা ক্যাটায়নের চার্জ। কথা বুঝতে পারছো? আচ্ছা, ঝড়ের গতিতে আসোস, দৌড় দিস, পড়ালেখার তো সিস্টেম ঠিক নাই, পড়ালেখা এখনো ভুলভাল করতেছোস, এগুলো তো ঠিক না। একটু পড়তে হবে, মনোযোগ দিয়ে পড়তে হবে, বুঝছিস? মনোযোগ দিয়ে পড়ো, মনোযোগ দিয়ে পড়লে ইজিলি এ প্লাস না টপ রেজাল্ট করবা। আমি তোমাকে বলতেছি দুইটা জিনিস মনে রাখবা, এক হচ্ছে ঠান্ডা মাথা আর দুই হচ্ছে কনফিডেন্স, নট ওভার কনফিডেন্স। একটা কনফিডেন্স আমি এই জিনিসটা পারবো। এই যে আমরা যে পড়াচ্ছি, সাপোজ আমরা যে পড়াচ্ছি, দেখা যায় যে আমরা পড়াইতেও দেখা যায় যে মুখস্থ পড়াই দিই আমরা, কিন্তু আমি আমার সামনে বই থাকে কিন্তু আমি অনেক সময় দেখা যায়, সরি খুব বাজে অবস্থা হয়ে যাচ্ছে দিন দিন। আচ্ছা, তো দেখেন কত ফ্যারাডে বিদ্যুৎ প্রয়োজন যদি হয়, যদি আমি আপনাকে কিভাবে বলি যে সোডিয়াম ধাতু ক্যাথোডে জমা হতে কত ফ্যারাডে বিদ্যুৎ প্রয়োজন হবে, কত ফ্যারাডে বিদ্যুৎ প্রয়োজন হবে? 1 ফ্যারাডে। যদি আমি অ্যালুমিনিয়াম বলি তাহলে হবে 3 ফ্যারাডে, ঠিক আছে। যদি আমি কপার বলি, কপার হলে 2 ফ্যারাডে। যদি আমি ক্রোমিয়াম বলি, ক্রোমিয়াম বলে 3 ফ্যারাডে। আচ্ছা, এই জিনিসগুলো আপনাকে ভালো মতো বুঝতে হবে। আচ্ছা, এখন চলে আসি যে ভাইয়া এটা ফ্যারাডে বললেন,
যদি বলে কত কুলম বিদ্যুৎ প্রয়োজন, যদি বলে কত কুলম বিদ্যুৎ প্রয়োজন, যদি বলে কত কুলম বিদ্যুৎ প্রয়োজন, আর পরীক্ষা দিস না কেন তোরা, পরীক্ষাগুলো দিস না কেন? যদি বলে কত কুলম বিদ্যুৎ প্রয়োজন, তাহলে দেখো কুলম বিদ্যুৎ প্রয়োজন যখন, তাহলে দেখবা যে এই যে 1 ইন্টু 96,500 এইটা হবে সোডিয়ামের জন্য। যদি বলে ভাই অ্যালুমিনিয়ামের জন্য কিছুই না, 3 ইন্টু 96,500, তাহলে ভালো করে বুঝবেন কুলম এবং ফ্যারাডের মধ্যে আপনার পার্থক্যটা বুঝতে হবে। কুলম এবং ফ্যারাডের মধ্যে আপনাকে পার্থক্যটা বুঝতে হবে, ঠিক আছে? 1 ফ্যারাডে ইকুয়াল টু কত? 96,500 কুলম। 1 ফ্যারাডে ইকুয়াল টু 96,500 কুলম। আমার কথা বুঝতে পারছেন? আমার কথা মনে হয় বুঝতে পারছেন, ঠিক আছে? আচ্ছা, এখন সাপোজ একটা কোশ্চিন দেই আমি আপনাকে, একটা কোশ্চিন দিলাম যে 5 অ্যাম্পিয়ার তড়িৎ 60 মিনিট ধরে কপার সালফেট দ্রবণের মধ্যে চালনা করলে তড়িৎ দ্বারে কি পরিমাণ কপার সঞ্চিত হবে? এখন দেখেন, খুব ভালো মতো দেখবেন। 5 অ্যাম্পিয়ার বিদ্যুৎ, তাহলে আই এর মান দেয়া আছে 60 মিনিট ধরে, টি এর মান দেয়া আছে, কপারের ই এর মান হচ্ছে আমার 2, এম এর মান আমি জানি কপার সালফেটের। আচ্ছা, এখন দেখেন এই জায়গায় আপনার কথা হচ্ছে যে ভাই আমি এখানে শুধুমাত্র কপার সঞ্চিত হবে, তাহলে এখানে আমি কপার সালফেটের এম এর মান নিব না, এম এর মানটা আপনি শুধুমাত্র কপার 2+ এর নেবেন। এম এর মানটা আপনি কার নেবেন? কপার 2+ এর। তাহলে আমার কি আসবে? ডাব্লিউ ইজ ইকুয়াল টু হচ্ছে এম আই টি ডিভাইডেড বাই হচ্ছে ই ইন্টু 96,500 কুলম। আচ্ছা ভাইয়া, এখানে তো আমার কত 96,500 দিয়েই করতে হবে আমরা, হ্যাঁ 96,500 দিয়েই করতে হবে। এখানে এখানে ফ্যারাডের হিসাবটা করলে আলাদা হিসাব ছিল, বাট এখানে আপনাকে 96,500 দিয়েই করে দিতে হবে, ঠিক আছে? আচ্ছা, যেহেতু আমরা এটা কুলম্বে করবো। আচ্ছা, তো এখন দেখা যায় একটু ভালো মতো বুঝবেন, কপারের আণবিক ভর হচ্ছে কত? 63.5। আচ্ছা, আই এর মান হচ্ছে 5 অ্যাম্পিয়ার, টি এর মান আপনার হচ্ছে 60 মিনিট ইন্টু 60, তাহলে পুরোটা আমার সেকেন্ডে চলে আসবে। তাহলে ই এর মান হচ্ছে 2 ইন্টু 96,500। ভাইয়া এখন কি করব? এই শূন্য কাটেন, এই শূন্য কাটেন, যদিও কাটা ঠিক না, বাট এটা কাটতে হবে। এইটা কাটলে আসবে হচ্ছে 3, তাহলে আমার এখানে থাকতেছে হচ্ছে 965। 965 কে আপনি 3 দিয়ে কাটেন, কত আসে? 3 3 9, 360, 20 ধরেন, 360 21 ধরেন, 321 ধরেন, 3 1 3, 3 2 6, 3 3 9, 321 ধরেন বা 322 ধরতে পারেন, কোনো সমস্যা নাই। 322 ধরলে আরো ভালো হয়, 322 ধরলে আমার সুবিধা হয়। এইটাকে আমি 65 63 না ধরে এটাকে আমি ধরবো 64, ভালো করে বুঝেন, এইটাকে আমি ধরবো 64 যদি ধরেন খুবই ভালো কথা, একটু ঠান্ডা মাথায় বুঝেন এই জায়গাটা, হ্যাঁ 64 যদি ধরেন, এই জায়গায় আমার 322 আছে, হ্যাঁ 2 দিয়ে কাটেন, 2 দিয়ে কাটলে আসবে হচ্ছে 15 দুগুণে 30, 22। আচ্ছা, 322 কে আপনি 2 দিয়ে কাটেন, 2 1 কে 2, 6 দুগুণে 12, 2, 161, 161। দেখেন 161, 161। আচ্ছা, 161 না ধরে 160 ধরলাম, খুবই ভালো কথা। এটা কাটলাম আমি 2 দিয়ে, 2 দিয়ে কাটলে এখানে আসবে হচ্ছে 32, আবার 2 দিয়ে কাটেন, এটা আসবে 16, আবার 2 দিয়ে কাটেন, এটা আসবে হচ্ছে 80, আবার 2 দিয়ে কাটেন, 5 16 80, একবারে 16 করে 5 16 80, 5 5 কাটেন, তাহলে থাকে কি 6, 5 5 কাটেন, তাহলে থাকবে 6, তাহলে অ্যান্সার হবে 6 গ্রাম। তাহলে ডাব্লিউ ইজ ইকুয়াল টু কত? 6 গ্রাম। আবারও বলি, ডাব্লিউ ইজ ইকুয়াল টু কত? 6 গ্রাম। এটা দেখবেন 5 এর কাছাকাছি আসবে বা 6 এর কাছাকাছি, 6 অথবা 6 এর কাছাকাছি, 6 বা 6 এর কাছাকাছি। এটার মেইন অ্যান্সার হচ্ছে 5.9, 6 এর কাছাকাছি। এটার মেইন অ্যান্সার হচ্ছে 5.9
0.22 গ্রাম। কি কঠিন? এই ক্যালকুলেশন কি কঠিন? ক্যালকুলেশন কঠিন? অ্যাপ্রক্সিমেশন ইজ দ্য বেস্ট প্রসেস। আমি আবারও বলি, অ্যাপ্রক্সিমেশন প্রসেস ইজ দ্য বেস্ট প্রসেস। ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড যে আমি অ্যাপ্রক্সিমেশন প্রসেসটা ধরবো কিভাবে। তুমি পূর্ণ সংখ্যা ধরবা। আবারও বলি, তোমাকে এখানে পূর্ণ সংখ্যা ধরতে হবে। তুমি যদি পূর্ণ সংখ্যা না ধরো তাহলে তুমি পারবা না। তোমাকে এই জায়গাটাতে ফুললি পূর্ণ সংখ্যা ধরে নিতে হবে। আমার কথা কি বোঝা গেছে? তোমার কথা বোঝা গেছে? পূর্ণ সংখ্যা ধরতে হবে। কি নাইস। তানজিনা আক্তার, দুইজন ক্লাস করতেছো, কর, সমস্যা নেই। আমার রেজাল্ট চাই, রেজাল্ট না আসলে দেখবি আসমানে তুলে ফেলাবো দাদা। আচ্ছা, এখন চলে আসি যে আমরা পড়তেছিলাম কত ফ্যারাডে বিদ্যুৎ প্রয়োজন। শুধুমাত্র একটা মনে রাখবা, OH আয়ন এইটা যদি পানিতে রূপান্তরিত হয়, হাইড্রক্সাইড আয়ন এইটাকে আপনি যেই করেন না কেন এখানে 4 ফ্যারাডে বিদ্যুৎ প্রয়োজন হবে। কত ফ্যারাডে? 4 ফ্যারাডে। এটা মুখস্থ করবেন, 4 ফ্যারাডে বিদ্যুৎ প্রয়োজন হবে। এটা মোস্ট ইম্পর্টেন্ট যে হাইড্রক্সাইড আয়ন পানিতে রূপান্তর করতে কতটুকু বিদ্যুৎ প্রয়োজন হবে। ঠিক আছে, 4 ফ্যারাডে। হাইড্রক্সাইড আয়ন দেখবেন যেখানে, সেখানে 4 ফ্যারাডে মাইরা দিবেন, হিসাব শেষ। কথা কি বোঝা গেছে? কথা বোঝা গেছে? 4 ফ্যারাডে বিদ্যুৎ প্রয়োজন। আচ্ছা, এখন আচ্ছা সরি, তো 4 ফ্যারাডে বিদ্যুৎ প্রয়োজন, খুবই ভালো কথা। তাহলে এই জিনিসগুলো একটু ভালো মতো মনে রাখবেন। আচ্ছা, এখন আসি ইলেকট্রোকেমিক্যাল সিরিজ। ইলেকট্রোকেমিক্যাল সিরিজ, হ্যাঁ, ইলেকট্রোকেমিক্যাল সিরিজটা মনে রাখতে হবে। এই ইলেকট্রোকেমিক্যাল সিরিজটা আপনাকে ভালো মতো মনে রাখতে হবে। কিভাবে মনে রাখবেন আমি বোঝানোর চেষ্টা করি, একটু আপনারা বুঝবেন। দেখেন, কিছু কিছু ধাতু আছে অতীব সক্রিয়, যেমন লিথিয়াম সোডিয়াম, লিথিয়াম সোডিয়াম, এইভাবে চলতে 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 অনেক ধাতু আসবে। ধাতু নিচে চলে আসবে, একদম সবার নিচে হচ্ছে, এটা হচ্ছে হাইড্রোজেন, এটাকে বলবো আমরা বেস। বেস ধরবো, কারণ এর কত, এটাকে আমরা কি ধরবো বলেন দেখি? বেস ধরবো। ঠিক আছে, হাইড্রোজেনকে আমরা কি ধরবো? বেস ধরবো। হাইড্রোজেনকে কি ধরবো? বেস ধরবো। ঠান্ডা মাথায় বুঝেন, আমাদের মোটামুটি ভাবে পড়া শেষ এটা। আচ্ছা, এখন হাইড্রোজেনকে যদি আপনি বেস ধরেন, হাইড্রোজেনকে যদি আপনি বেস ধরেন, তাহলে হাইড্রোজেনের যে ইনটের মান সেটা কত? হাইড্রোজেনের ইনটের মানটা কত? হাইড্রোজেনের বেসের মান, হাইড্রোজেন যদি আপনি বেস ধরেন তাহলে আপনি হাইড্রোজেনের ইনটের মানটা কত হবে বলেন? হাইড্রোজেনের ইনটের মান হবে হচ্ছে 0। এখন বুঝেন, ভালো করে বুঝবেন। এখানে আমরা যেটা করব সেটা হচ্ছে বিজারণ বিভবটা করব। বিজারণ বিভবটা যদি আমরা দেখি, বিজারণ বিভব উপরের গুলা মাইনাস আর নিচের গুলা হচ্ছে, হাইড্রোজেনের উপরের গুলা যাবে হচ্ছে ঋণাত্মক আর নিচের গুলা আসবে হচ্ছে ধনাত্মক। এইটুকু মনে রাখতে হবে। দেখেন, এখানে কিছু সিরিজ আছে, এই ইলেকট্রোকেমিক্যাল সিরিজের উপর ডিপেন্ড করেই আপনি বুঝতে পারবেন যে কোন ধাতুটা কাকে সাবস্টিটিউট করতে পারবে। আবারও বলি, কোন ধাতুটা কাকে সাবস্টিটিউট করতে পারবে। ঠিক আছে, কোন ধাতুটা কাকে সাবস্টিটিউট করতে পারবে। ক্লিয়ার কিনা বলেন? আচ্ছা সরি, দেখেন কোন ধাতুটা কাকে সাবস্টিটিউট করতে পারবে। এখন যদি আমি এখানে বলি যে জিঙ্ক সালফার, জিঙ্ক সালফেট প্লাস হাইড্রোজেন, এইটা কি একে সাবস্টিটিউট করতে পারবে? এটা কি একে সাবস্টিটিউট করতে পারবে? পারবে না, কারণ এটা জিঙ্কের নিচে অবস্থান করতেছে। হাইড্রোজেন জিঙ্কের নিচে অবস্থান করতেছে, দ্যাটস ওয়াই এটা জিঙ্কে সাবস্টিটিউট করতে পারবে না। এখানে লিখবেন নো রিঅ্যাকশন, নো রিঅ্যাকশন, দ্যাটস ইট, শেষ। এখন চলে আসি এখানকার যে বিজারণ বিভব, বিজারণ বিভব ই, হাইড্রোজেনের ইনটের মান হচ্ছে 0। ঠিক আছে, তাহলে উপরের দিকে গেলে আমার বিজারণ বিভব, ভালো করে বুঝবেন, হাইড্রোজেন যদি আমার বেস ধরি তাহলে উপরের দিকে যখন আপনি যাবেন, উপরের দিকে যখন যাবেন তখন আমার জারণ বিভবটা কি হবে? জারণ বিভবটা বাড়বে, জারণ বিভব বাড়বে। অথবা আপনি এটা মনে রাখতে পারেন, জারণ বিভব হচ্ছে প্লাস, বিজারণ বিভব মাইনাস। ভালো করে বুঝেন, বিজারণ বিভব মাইনাস। আবার যখন আপনি নিচের দিকে আসবেন, নিচের দিকে আসবেন তখন দেখেন কি হয়, নিচের দিকে আসলে হবে জারণ বিভব মাইনাস, বিজারণ বিভব প্লাস।
ক্লিয়ার কিনা বলেন? ক্লিয়ার হইছে? কথা বুঝতে পারছেন? এখন তাহলে এই জায়গাটা থেকে বুঝেন, যখন মনে করেন দুইটা ইলেকট্রোলাইট আছে, সাপোজ দুইটা ইলেকট্রোলাইট আছে, আপনি একটু বোঝার চেষ্টা করবেন। দুইটা ইলেকট্রোলাইট আছে, সেই ইলেকট্রোলাইটের মধ্যে কোনটা আগে চার্জ মুক্ত হবে, কোনটা আগে চার্জ মুক্ত হবে সেটা আপনি বলেন। কোনটা আগে চার্জ মুক্ত হবে? দুইটা ইলেকট্রোলাইট আছে, সাপোজ মনে করেন যে এই জায়গাটাতে দুইটা ইলেকট্রোলাইট আছে, কোনটা আগে চার্জ মুক্ত হবে বলেন বলেন। নরমালি বলতে বিজারণ বিভবটা, হ্যাঁ যেটা আমি আপনাকে দেখাইছি বইয়ে যেটা দেখানো হয়েছে সেটা হচ্ছে প্রমাণ বিজারণ বিভব দেখাইছে, জারণ বিভব দেখায় নাই, ঠিক আছে? জারণ বিভবটা দেখায় নাই, এই জারণ বিভবটা নিচের দিকে কমছে, জারণ বিভবটা নিচের দিকে কমছে, আবার বিজারণ বিভবটা তোমার নিচের দিকে বিজারণ বিভবটা বাড়ছে, বিজারণ বিভবটা প্লাস হইছে আর এখানে মাইনাস হইছে উপরের দিকে। ভাই নরমালি উপরের দিকে গেলে মাইনাস, নরমালি হিসাব না, এখানে জারণ বিভব বিজারণ বিভবের হিসাব, নরমালি হিসাব না। বইয়ে যেটা দেয়া আছে সেটা হচ্ছে বিজারণ বিভব, বুঝছো? বইয়ে যেটা দেয়া আছে সেটা হচ্ছে বিজারণ বিভব, আর এখানে যেটা দেয়া আছে সেটা হচ্ছে জারণ বিভব। এখানে আমি জারণ বিভবটাও শিখাইলাম, বিজারণ বিভবটাই শিখাইলাম। বইয়ে কিন্তু শুধুমাত্র তোমার দেয়া আছে হচ্ছে বিজারণ বিভব, ঠিক আছে? কথা বুঝতে পারছো? কথা বোঝা গেছে? আচ্ছা ঠিক আছে। এখন চলে আসি যে দুইটা ইলেকট্রোলাইটের মধ্যে দুই ধরনের আয়ন আছে, দুই ধরনের আয়ন আছে। তাহলে এখন দেখো যে অ্যানোডে হয় জারণ, ভালো করে বুঝবেন, এইখান থেকেই সব শেখাবো। আমরা কি জানি অ্যানোডে হয়, অ্যানোডে কি হয়? অ্যানোডে হয় জারণ, আর ক্যাথোডে কি হয়? বিজারণ। এগুলা কিন্তু এক্সট্রা ক্লাস, আবারও বলি এগুলা এক্সট্রা ক্লাস আমার, যেগুলা মানে আমি তো এমনি স্লো পড়াই। ক্যাথোডে হয় হচ্ছে অ্যানোডে জারণ, ক্যাথোডে বিজারণ হয়, খুবই ভালো কথা। তাহলে একটু বোঝার চেষ্টা করবেন, ক্যাটায়ন গুলা, এগুলা তো ধাতু, ধাতুর ক্যাটায়ন গুলা, যেগুলা ক্যাটায়ন, ক্যাটায়ন গুলা কার দিকে যাবে? ধনাত্মক তড়িৎদ্বার কোনটা? ধনাত্মক তড়িৎদ্বার কোনটা? বলেন ধনাত্মক তড়িৎদ্বার কোনটা, অ্যানোড না ক্যাথোড? দেখেন খুব বেশিক্ষণ লাগবে না আর পড়াইতে, তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। অ্যানোড কি? ধনাত্মক তড়িৎদ্বার, আর ক্যাথোড হচ্ছে ঋণাত্মক তড়িৎদ্বার। এটা হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য কোষে, আবার ডেনিয়াল সেলে কিন্তু আলাদা হয়ে যাবে, ডেনিয়াল সেলে যায় আলাদা হয়ে যাবে, ঠিক আছে? অ্যানোড হচ্ছে কি? ধনাত্মক তড়িৎদ্বার, আর ক্যাথোড হচ্ছে ঋণাত্মক তড়িৎদ্বার। আচ্ছা খুবই ভালো কথা। তাহলে ক্যাটায়ন গুলা কোথায় আকৃষ্ট করবে? প্রশ্নটা বুঝেন। তাহলে ক্যাটায়ন গুলা কোথায় যাবে? অ্যানোডে যাবে না ক্যাথোডে যাবে? তাহলে ক্যাটায়ন কোথায় যাবে? ক্যাটায়ন গুলা কোথায় যাবে, অ্যানোডে না ক্যাথোডে? হ্যাঁ, ক্যাটায়ন গুলা কোথায় যাবে? এটা কিন্তু ইলেকট্রোকেমিক্যাল সেলের জন্য, ইলেকট্রোকেমিক্যাল সেলের জন্য, ঠিক আছে? সরি ইলেকট্রোকেমিক্যাল বলতেছি, আর ইলেকট্রোলাইটিক সেলের জন্য, ইলেকট্রোকেমিক্যাল সেলের জন্য উল্টাটা হবে, ইলেকট্রোলাইটিক সেলের জন্য এইটা ধনাত্মক তড়িৎদ্বারে। তাহলে এই ক্যাটায়ন গুলা কোথায় যাবে? ধনাত্মক তড়িৎদ্বারে। এই ক্যাটায়ন গুলা কোথায় যাবে? ধনাত্মক তড়িৎদ্বারে যাবে না ঋণাত্মক তড়িৎদ্বারে যাবে? ইলেকট্রোকেমিক্যাল সেলে পুরোটাই উল্টা হয়ে যাবে, আর এটা হচ্ছে ইলেকট্রোলাইটিক সেল, ঠিক আছে? কই কই ধনাত্মক তড়িৎদ্বারে যাবে ক্যাটায়ন? ক্যাটায়ন গুলো কোন কার দিকে আকৃষ্ট হবে সেটা বলো। ধনাত্মক, যেহেতু এটা ক্যাটায়ন তাহলে কোথায় যাবে? কাদা কোথাকার। ক্যাটায়ন গুলা ঋণাত্মকে যাবে, এইটা ক্যাথোডে যাবে, ভালো করে বুঝো, এইটা যাবে ক্যাথোডে, ঠান্ডা মাথায় বুঝো তাতেই বুঝবা। তাহলে ক্যাথোডে যাবে, খুবই ভালো কথা। তাহলে অ্যানোডে জারণ আর ক্যাথোডে কি হয়? বিজারণ, বিজারণ হবে। অ্যানোডে জারণ, ক্যাথোডে বিজারণ হচ্ছে, ঠান্ডা মাথায় বুঝো। অ্যানোডে জারণ আর ক্যাথোডে বিজারণ হচ্ছে, তাহলে বিজারণ আগে কার হবে? যার বিজারণ বেশি।
যার বিজারণ বিভব বেশি। তাহলে বিজারণ বিভব বেশি কার দিকে? নিচের দিকে যখন যাবা তখন বিজারণ বিভবটা বাড়বে। দ্যাটস ওয়াই তোমাকে ওইখানে বলা হয় যে নিচের দিকের গুলা, দ্যাটস ওয়াই তোমাকে এখানে বলা হয় নিচের দিকের গুলা আগে দৌড়ায়। এখানে কিন্তু কোনো লজিক নাই, এটা মুখস্থ করায় তোমাকে, এটা মুখস্থ করার কোনো দরকার নাই। অ্যানোডে জারণ ক্যাথোডে বিজারণ হয় খুবই ভালো মতো। তাহলে বিজারণ কার হবে? বিজারণ কার হবে? যার বিজারণ বিভবটা বেশি হবে। কথা বুঝতে পারছো? বিজারণ কার হয়? যার বিজারণ বিভবটা কি হয়? বেশি হচ্ছে। তাহলে বিজারণ বিভবটা বেশি কার? নিচের দিকের পরমাণুর গুলার। দ্যাটস ওয়াই নিচের দিকের গুলা আগে দৌড়ায়, নিচের দিকের গুলা আগে দৌড়ায়। ওই যে বলে না সক্রিয়তা সিরিজের নিচের দিকে ক্রমান্বয়ে বাড়ছে, চার্জ মুক্ত হওয়ার প্রবণতা বাড়ছে। কেন চার্জ মুক্ত হওয়ার প্রবণতা বাড়ছে? কারণ এর বিজারণ বিভবটা কি থাকে? বেশি থাকে। দ্যাটস ইট। কথা বোঝা গেছে? দ্যাটস ইট। এর বিজারণ বিভবটা অনেক বেশি থাকে। এটা বেস ভ্যালু ধরছি। আমার কথা ক্লিয়ার? সাবরিনা, শিরিন, মিম, নাইস, অনেকজন আছে, খুব সুন্দর, কংগ্রাচুলেশনস। তাহলে দেখো এই ইলেকট্রোকেমিক্যাল সিরিজের হিসাবটা এখানে এসে যে বিজারণ বিভবটা যার বেশি সে আগে চাষ মুক্ত হচ্ছে, তার মানে বিজারিত হওয়ার প্রবণতা তার বেশি। ক্লিয়ার? ভাই দেরি করবো না, তাড়াতাড়ি নাও। আচ্ছা, যদি আপনাকে এখানে বলে যে জিঙ্ক আর সিলভার কে আগে চাষ মুক্ত হবে, জিঙ্ক আর সিলভার কে আগে চাষ মুক্ত হবে? আচ্ছা তাড়াতাড়ি বলেন, একটু বলেন। এই ক্লিয়ার না? আজকে আমি অনেক কিছু শেখাবো, এই জায়গাটাতে অনেক কিছু শেখাইতে হবে। দেখেন এই জায়গাটাতে দেখেন, জিঙ্ক এবং সিলভার কে আগে চাষ মুক্ত হবে? এখানে যদি আপনাকে বলে কে আগে চাষ মুক্ত হচ্ছে, কে আগে হবে? তাহলে অবশ্যই সিলভার হবে, কারণ সিলভার নিচের দিকে আছে এবং সিলভারের বিজারণ বিভব বেশি। আচ্ছা এখন আসি, আমরা এখানে অ্যানোড ক্যাথোড নির্ণয় করব, এটুকু বোঝা গেছে? আচ্ছা, উপরের দিকের গুলা কি হয় ভাইয়া? জারণ বিভব বেশি থাকে। উপরের দিকের গুলার কি থাকে? জারণ বিভব বেশি থাকে। তাহলে উপরের অ্যানোডে কি হয়? জারণ হয়। তাহলে উপরের গুলা জারণ বিভব বেশি থাকে, জারণ বিভব বেশি থাকে এবং অ্যানোডে হয় জারণ। দ্যাটস ওয়াই আপনি মনে রাখবেন ও দিয়ে ওপরে, অ দিয়ে অ্যানোড, এটা মনে রাখবেন। অ দিয়ে ওপরে, অ দিয়ে অ্যানোড, অ দিয়ে ওপরে, অ দিয়ে অ্যানোড, অ দিয়ে ওপরে, অ দিয়ে অ্যানোড। আপনি নামের সাথে মনে রাখবেন, নামের সাথে মনে রাখবেন অ দিয়ে ওপরে, অ দিয়ে অ্যানোড। তাহলে আপনাকে যখন দুইটা পদার্থ দেয়া হবে বা দুইটা মৌল দেয়া হইলো, সাপোজ ফর এক্সাম্পল আপনাকে যদি আমি এখানে বলি যে ম্যাগনেসিয়াম এবং অ্যালুমিনিয়াম দিলাম, ম্যাগনেসিয়াম এবং অ্যালুমিনিয়াম দিলাম, এটা 2+, এটা 3+, তাহলে এই দুইটার মধ্যে আপনি কাকে অ্যানোড হিসেবে নেবেন? আপনি কাকে অ্যানোড হিসেবে নেবেন ভালো করে বুঝবেন। অ দিয়ে ওপরে, অ দিয়ে অ্যানোড। আমি মনে হয় এখানে একটু খুব গিঞ্জি করে ফেলতেছি, আমি এটা একটু পুরোটাই মুছে ফেলি, আমি গিঞ্জি করতে চাচ্ছি না এই জায়গাটাতে। চলে আসেন। যদি আপনাকে বলে যে ম্যাগনেসিয়াম আর হচ্ছে অ্যালুমিনিয়াম, আপনি কাকে অ্যানোড হিসেবে নেব? কাকে অ্যানোড হিসেবে নেব? নিব, তাহলে অবশ্যই আপনি এখানে বুঝবেন ম্যাগনেসিয়াম। ঠিক আছে? এখন যদি আপনাকে এখানে বলে যতগুলো উপরেই থাক না কেন, আপনাকে এখানে ইলেকট্রোর আপনাকে এখানে দেখতে ই এর মান দেয়া থাকে না, ই এর মান আপনার দেখার কোনো দরকার নাই, আপনাকে ই এর মান দেখার কোনো দরকার নাই। দেখেন আমি এই বিষয়গুলোতে অনেক স্পেশালিস্ট, যেটা সত্যি কথা। সত্যি কথা বলতে আমি এইগুলার বিষয়ের উপরে ডাবল মাস্টার করতেছি, এই বিষয়গুলোর উপরেই। হ্যাঁ, আপনি এই বিষয়গুলো আমার কাছে অনেক ইজিলি শিখতে পারবেন। কিছু কিছু বিষয় আসে আমি গেজাবো, আমি ইনঅর্গানিক এবং ফিজিক্যাল স্পেশালিস্ট, আই এম নট অর্গানিক স্পেশালিস্ট। ইটস হার্শ ট্রু, রিয়েলি হার্শ ট্রু। আমি কোনোদিন আমার অপারগতাটা মানে ঢাকাবো না। আমি হচ্ছে আপনার ইনঅর্গানিক এবং ফিজিক্যাল স্পেশালিস্ট, আই এম নট অর্গানিক স্পেশালিস্ট। আই হেট অর্গানিক কেমিস্ট্রি, বিলিভ মি অর নট। বাট আমার কাছে অর্গানিক করতে অনেক সময় লাগবে। আমি 5টা ক্লাস দিচ্ছি শুধু অর্গানিকের জন্য, আজকে এটা শেষ করে দিয়ে অর্গানিক শুরু করবো। আচ্ছা চলে আসি, তাহলে ম্যাগনেসিয়ামকে আমি নিব। ঠিক আছে? তা যদি আপনাকে বলি যে আমি ম্যাগনেসিয়াম নিলাম, ম্যাগনেসিয়ামের সাথে ক্যাথোড রূপে আমি ম্যাগনেসিয়াম নিলাম, সাপোজ আপনাকে দিল ক্যাথোড রূপে আমি ম্যাগনেসিয়াম নিলাম, কোশ্চেন দিলাম,
তাহলে আমি অ্যানোড রূপে কাকে নিতে পারবো? আমি 4টা অপশন দিচ্ছি। অ্যানোড রূপে আমি কাকে নিতে পারবো? অ্যানোড রূপে আমি জিঙ্ককে নিতে পারবো, না অ্যানোড রূপে আমি অ্যালুমিনিয়ামকে নিতে পারবো, না অ্যানোড রূপে আমি ক্যালসিয়ামকে নিতে পারবো, না অ্যানোড রূপে আমি কোবাল্টকে নিতে পারবো? বলেন তো কাকে নিতে পারবো এখানে? আমি ক্যাথোড হিসাবে ম্যাগনেসিয়ামকে নিলাম, ক্যাথোড হিসাবে আমি ম্যাগনেসিয়ামকে নিছি, তাহলে অ্যানোড যখন হবে তাহলে অবশ্যই ম্যাগনেসিয়ামের উপরে যেতে হবে, অবশ্যই আমাকে ম্যাগনেসিয়ামের উপরে যেতে হবে, এবং সেটা ক্যালসিয়াম, সেটা ক্যালসিয়াম। আপনারা তো কোনোদিন ক্লাসে রিভিউ দিবেন না, সেটা জানি ক্লাস হোক, আমি আমার ক্লাসে রিভিউ দিতে বলতেছি না, তাকিব অনেক সুন্দর ক্লাস নেয়, আপনার তাজ ভাই অনেক শর্টকাটে খুব সুন্দর ক্লাস নেবে, আমার কাছে পড়ে দেখেন ভুলেন কিনা, দেখেন আমি ঠিক আছে আমি অর্গানিক স্পেশালিস্ট না, বাট আপনি দেখেন ভুলেন কিনা, ওইটা দেখেন এবার, ভুলেন কিনা দেখেন, আপনাকে আমি সবগুলা খাওয়াবো এবার, কিভাবে রিয়াকশন গুলা হয় সেটা আমি দেখাবো। জারণ রিয়াকশনের একটা প্রসেস আছে, বিজারণ রিয়াকশনের আরেকটা প্রসেস আছে, আগে তো এগুলা শিখতে হবে। দেখেন এটা কি আর কোনোদিন ভুলবেন যে কোনটাকে আমি অ্যানোড হিসেবে নিব, কোনটাকে আমি অ্যানোড হিসেবে নিব, কোনটাকে ক্যাথোড হিসেবে নিব, চুজ করতে আর ভুল হবে কোনোদিন? চুজ করতে আর ভুল হবে কোনোদিন? যে কোনটাকে অ্যানোড হিসেবে নিব, কোনটাকে ক্যাথোড হিসেবে নিব, চুজ করতে ভুল হবে কোনোদিন? চুজ করতে ভুল হবে কোনোদিন? বলেন। এখন চলে আসি, আরেকটা চলে আসি, দ্রবণ চাপ এবং অসমোটিক চাপ। অ্যানোড ক্যাথোডের এই জায়গাটা মজার, দ্রবণ চাপ এবং অসমোটিক চাপ। দেখেন অর্গানিক কেমিস্ট্রি কিন্তু হেড করতেছি ঠিক আছে, কারণ আমার ব্রাঞ্চটাই হচ্ছে ছিল ফিজিক্যাল কেমিস্ট্রি, কারণ মাথায় এগুলো ঢুকে ভালো। অর্গানিক কেমিস্ট্রি আমি যখন পড়াইতে ধরি তখন থামবো না, অর্গানিক কেমিস্ট্রি কিন্তু 3-4 ঘন্টা করে একটা ক্লাস হবে, ঠান্ডা মাথায় বুঝবেন, ঠান্ডা মাথায় থাকবেন, সব এমএ ক্লাস হবে, পিএমএ ক্লাস হবে না একটাও। দ্রবণ চাপ এবং অসমোটিক চাপ, দেখেন দুই ধরনের চাপ। তো বলেন তো যে দ্রবণ চাপটা বেশি হয় কখন, কোনটা হবে বলেন তো, কখন কোনটা হবে? দ্রবণ চাপ বেশি হইলে কি হবে আর অসমোটিক চাপ বেশি হইলে কি হবে? বলেন বলেন, দ্রবণ চাপ বেশি হলে কি হবে আর অসমোটিক চাপ বেশি হলে কি হবে? তাড়াতাড়ি বলেন, আমি হচ্ছে অন্য 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 টপিকসে যাব। অ্যানোডে দ্রবণ চাপটা বেশি হবে, গুড। অ্যানোডে দ্রবণ চাপটা কি হবে? বেশি হবে, আর অসমোটিক চাপটা কি হবে? কম হবে, গুড, ভেরি গুড, এটা ভালো মতো করবেন। অ্যানোডে দ্রবণ চাপটা বেশি হবে, লিখে নেন। অ্যানোডে এটাকে যদি আমি P1 ধরি, এটাকে যদি আমি P2 ধরি, তাহলে P1 গ্রেটার দেন P2। ক্যাথোডে P2 গ্রেটার দেন P1। আবার P1 ইকুয়াল টু যদি P2 হয় তখন কি হবে বলেন তো? এটা একটা লজিক। P1 যদি গ্রেটার দেন P2 হয় তাহলে কি হবে? P1 গ্রেটার দেন P1 ইকুয়াল P2 হলে এখানে লেখেন তড়িৎ বিভব সৃষ্টি হবে না। আপনি শিওর থাকেন এই জায়গাগুলো থেকে একটা করে কোশ্চেন আসবে, এই জায়গাগুলো থেকে একটা করে কোশ্চেন আসবে, আপনি কনফার্ম থাকেন, এই জায়গাগুলোতে শিওর থাকেন একটা করে কোশ্চেন আসবে। এই জায়গাগুলো দ্রবণ চাপ এবং অসমোটিক চাপ চলে গেল। এরপরের দিকে চলে আসি আমরা অ্যানায়ন। আপনি যে অ্যানায়নটা যে চার্জ মুক্ত হবে বা অ্যানায়ন গুলো যে চার্জ মুক্ত হবে সেটার একটা ক্রম আছে, সেই ক্রমটা পড়বেন, অ্যানায়নের চার্জ মুক্ত ক্রম। কি কি পড়বেন এই জায়গায়? এই জায়গায় দুইটা অপশন পড়বেন, যেগুলা বলে দিচ্ছি শুধু এগুলাই পড়ে যাবেন, আর ইনশাল্লাহ কোনো মানে পড়তে হবে না। এই জায়গায় কি কি পড়বেন দেখেন, খুব ভালো মতো দেখবেন। এই জায়গায় আপনি দুইটা জিনিস পড়বেন। একটা হচ্ছে অ্যানায়ন কয়টা ইলেকট্রন, যেমন অ্যানায়ন যেমন NO3- নাইট্রেট মূলক, নাইট্রেট মূলকে যখন চার্জ মুক্ত হচ্ছে সে কি তৈরি করে ভালো করে বুঝবেন, কি তৈরি করে? নাইট্রোজেন ডাইঅক্সাইড, হাফ মোল অফ অক্সিজেন, আর হচ্ছে এখানে ইলেকট্রন। আচ্ছা, খুবই ভালো কথা, খুবই ভালো কথা। এখন দেখবেন যে এই জায়গাটাতে
কি উৎপন্ন হচ্ছে, কয়টা ইলেকট্রন যাচ্ছে, কি উৎপন্ন হচ্ছে, কয়টা ইলেকট্রন যাচ্ছে। আচ্ছা, এই জায়গায় আমি একটু আপনার মাথা ঘামাবো। এই জায়গাটাতে মাথাটা এইভাবে ঘামাবো যে এখানে হাফ মোল অফ অক্সিজেন আপনি দিলেও দিতে পারেন, না দিলেও কোনো সমস্যা নাই। হাফ মোল অফ অক্সিজেন আপনি যদি না দেন, এই জায়গায় 2 দিয়ে গুণ করে দিবেন সবগুলাতে, তাহলে 2 মোল ইলেকট্রন যাচ্ছে 2 মোল NO3 মাইনাস থেকে, ঠিক আছে। আচ্ছা, খুবই ভালো কথা। এরপরে সালফেট, এই দেখেন এটা কিন্তু স্ট্রাকচারটা কিরকম হবে, স্ট্রাকচারটা কিরকম হবে, নাইট্রোজেন এটা হবে, এটা হবে, এটা প্লাস দেন, এটা হচ্ছে। আপনি যদি এই জায়গায় এরকম দেন, এটা হবে না, এটা এটা কোনোভাবেই এটা সম্ভব না। এই স্ট্রাকচারগুলো ভালো মতো দেখতে হবে। যারা যারা ফার্স্ট টাইমার আছেন তারা এই স্ট্রাকচারগুলো দেখবেন। আমি জানি কেউ ক্লাস করার প্রয়োজন বোধ করতেছেন না। আচ্ছা, একটা কথা বলেন, এখানে মনে হয় নাইস আছে, সাবরিনা, শিরিন আছে, ক্লাসগুলো কি খুবই খারাপ হয়? আপনি বলেন তো, ক্লাসগুলো কি খুবই খারাপ হয়? আপনার ক্লাস কোয়ালিটি সম্পর্কে একটু জানতে চাই, ক্লাস কোয়ালিটি সম্পর্কে আপনাদের কাছে জানতে চাই। চলে আসেন। SO4 মাইনাস, এখানে তৈরি কি হবে, সালফার ডাই অক্সাইড প্লাস অক্সিজেন আর 2টা ইলেকট্রন। সেম ভাবে আপনি এখানে চলে আসেন, ক্লোরিন মাইনাস, তাহলে এখানে হচ্ছে হাফ ক্লোরাইড প্লাস ইলেকট্রন। তারপরে ভাইয়া আমরা যারা যারা ক্লাস করাই এখানে, ও তুই শুধু আমার ক্লাস করস, শোন, আমরা যারা যারা ক্লাস করাই, এটা মনে করিস আমরা হচ্ছে অনলাইন স্পেশালিস্ট। আমরা না অফলাইন পুরোটা ঘাইটে খাইয়ে তারপরে অনলাইনে আসছি। অনলাইন থেকে আমরা বড় হই নাই। অনলাইন থেকে যারা বড় হয় ওদের ক্লাস আমাদের ক্লাসের মধ্যে তফাৎ আছে। ওরা স্লাইড দিয়ে ক্লাস করায়, আমরা লিখে ক্লাস করাই। স্লাইডের ক্লাস কি সব তোলা থাকবে, বলে দিবে। আমি যখন একটা জিনিস লিখবো তুমি বুঝতে পারবা যে এই কোথা থেকে আনতেছে। আর সবাই মনে কর যে সাবজেক্ট বেস স্পেশালিস্ট। তোদের তাকিব ভাই হচ্ছে সাবজেক্ট বেস স্পেশালিস্ট, সে বই লেখে, সাবজেক্ট বেস স্পেশালিস্ট তারা সবাই। সেম ভাবে আয়োডিন OH মাইনাসে মনে রাখবা 4 ফ্যারাডে বিদ্যুৎ প্রয়োজন হয়। 4OH মাইনাস, এর দেখবেন 4 যদি থাকে তাহলে এরকম করবেন, H2O প্লাস অক্সিজেন প্লাস 4 ইলেকট্রন, এটা 4H2O। কিন্তু সাধারণত H কে আমরা নেই 4 ইলেকট্রন। এটাও সেম, যদি 2 ধরো এখানে 2 দিবা, এটা বাদ দিবা, 2টা ইলেকট্রন রাখবে। ঠিক আছে, দ্যাটস ইট। তাহলে এইখানেও আগে চার্জ মুক্ত কারা হবে? আগে চার্জ মুক্ত হবে নিচের দিকে যারা থাকবে, আগে চার্জ মুক্ত হবে নিচের দিকে যারা থাকবে। ঠিক আছে, আগে চার্জ মুক্ত হবে নিচের দিকে যারা থাকবে। এইটা কমন কোশ্চেন যে এই জায়গা থেকে কয়টা, এখান থেকে OH কে পানি বানাইতে গেলে আমার 4 ফ্যারাডে বিদ্যুৎ প্রয়োজন, এটা একটা আপনার কমন কোশ্চেন। আরেকটা কমন কোশ্চেন হচ্ছে নিচের কোনটা আগে চার্জ মুক্ত হবে। এই দুইটা হচ্ছে আপনার একদম লিটারালি কমন কোশ্চেন, যে অ্যানায়নে চার্জ মুক্ত যে কোনটা, এটা একদম লিটারালি কমন কোশ্চেন। ঠিক আছে, এই জিনিসটা একটু ভালো মতো পড়বেন। এখন চলে আসি ভাইয়া, ধাতু সমূহের দেখা যায় যে কপার, সিলভার, কপার, সিলভার আর গোল্ড, এই দুইটা সব থেকে নিচে থাকে। এদের আগে থাকে হচ্ছে আমার হাইড্রোজেন। তো ক্ষেত্র বিশেষে এই তিনটা আবার আপনার ক্ষেত্র বিশেষে এই তিনটা আবার হাইড্রোজেনকে সাবস্টিটিউট করতে পারে। ফর এক্সাম্পল, যেমন আপনার জারণধর্মী অ্যাসিডের নাম বলছিলাম না, জারণধর্মী অ্যাসিড হচ্ছে HNO3। জারণধর্মী অ্যাসিড কি আমার HNO3। এখন চলে আসি যে কপার প্লাস HNO3 যদি আপনি এইভাবে নেন, কপার প্লাস HNO3, তখন আপনি একটা জিনিস করবেন যে এইখানে কপারটা তখন কি করে, একে সাবস্টিটিউট করতে পারে, কপারটা হাইড্রোজেনকে সাবস্টিটিউট করতে পারবে, কারণ এই নিজেই জারণধর্মী অ্যাসিড। আবার বলি, এই নিজেই জারণধর্মী অ্যাসিড, এই নিজেই জারিত হতে পারে। কপারের খুব একটা যে এখানে ভূমিকা সেটা না। তাহলে কি করবে, CuNO3 2 প্লাস নাইট্রোজেন মনোঅক্সাইড প্লাস হচ্ছে পানি, এটা আসবে আমার।
সেম ভাবে আপনি জারণধর্মী অ্যাসিড যারাই থাকবে, যেটাই থাকবে সে সবগুলাই, যেমন মার্কারি আপনার একে সাবস্টিটিউট করতে পারবে, সিলভার সাবস্টিটিউট করতে পারবে। তাহলে যদি বলে যে কপার, সিলভার এবং মার্কারি, গোল্ড যেটাই বলেন না কেন, কপার, সিলভার এবং এখানে গোল্ড পারবে না, গোল্ডও পারবে, একটা পজিশনে যায়, বাট কপার, মার্কারি, সিলভার এ কি করে, HNO3 থেকে না হাইড্রোজেনকে সাবস্টিটিউট করতে পারে। হাইড্রোজেনকে কি করতে পারে ভাইয়া? সাবস্টিটিউট করতে পারবে। আমার কথা বুঝতে পারছেন? হাইড্রোজেনকে সাবস্টিটিউট করতে পারবে। বাট এই যে গোল্ডটা আছে না, এওরা এ হচ্ছে দেখা যায় যে এই গোল্ডটা আপনার রাজ অম্ল, এই রাজ অম্ল 3 মোল HCl 1 মোল HNO3, ঠিক আছে? রাজ অম্ল থেকে এইটাকে আপনি রাজ অম্লের মাধ্যমে একমাত্র এই যে গোল্ডটা আছে, এই গোল্ডটা হাইড্রোজেনকে সাবস্টিটিউট করে নিতে পারবে। তাহলে বলেন দেখি, গোল্ড কোথা থেকে হাইড্রোজেনকে সাবস্টিটিউট করে? রাজ অম্ল থেকে, আর কিছু না। এখন আসি, এখান থেকে তৈরি কি কি হয় ভালো করে বুঝবেন। তৈরি কি কি হয়? অরিক অ্যাসিড তৈরি হয়, HAAUCl4, অরিক অ্যাসিড উৎপন্ন হয়। দেখেন এটার নাম হচ্ছে অরিক অ্যাসিড। ঠিক আছে, অরিক অ্যাসিড। আচ্ছা, আবার দেখেন রাজ অম্ল যদি নিজেদের মধ্যে রিঅ্যাকশন করে, মানে রাজ অম্ল নিজেদের মধ্যে রিঅ্যাকশন করলো HNO3, দেখেন আজকে আপনাকে এখানে পড়া শেষ করে দিব আমি। রাজ অম্ল নিজেদের মধ্যে রিঅ্যাকশন করলো এবং সেখানে পাইলো হচ্ছে H2O প্লাস নাইট্রোসিল ক্লোরাইড NOCl, নাইট্রোসিল ক্লোরাইড NOCl প্লাস জার্মান ক্লোরিন উৎপন্ন করবে। নাইট্রোসিল ক্লোরাইড, ভালো করে বুঝেন, নাইট্রোসিল ক্লোরাইড, ঠিক আছে? এইটুকু বোঝা গেছে? এটা যদি নিজেদের মধ্যে রিঅ্যাকশন করে, তাহলে বলেন দেখি কপার, সিলভার, গোল্ড কোথা থেকে, কপার, সিলভার এবং মার্কারি কোথা থেকে হাইড্রোজেনকে প্রতিস্থাপন করতে পারবে? HNO3 থেকে। গোল্ড অনেক বেশি আপনার উইক হওয়ায়, এ অনেক মানে সক্রিয়তা নাই বললেই চলে, দ্যাটস ওয়াই এই সক্রিয়তা কম দেখেই এরা কিন্তু সাধারণত মুদ্রা ধাতু বলা হয় কপার, সিলভার, গোল্ডকে, এদের সক্রিয়তা অনেক কম দেখে, ঠিক আছে? এটা হচ্ছে 1B গ্রুপের মৌল, ভালো করে বুঝবেন, 1B গ্রুপের মৌল, এরা হচ্ছে মুদ্রা ধাতু। এই মুদ্রা ধাতুগুলা আপনার কোথা থেকে তাহলে এই অনেক বেশি মানে কম সক্রিয় হয়? এটা রাজ অম্ল, ঠিক আছে? বা এটা আরেকটা নাম হচ্ছে অ্যাকুয়ারেজিয়া, ঠিক আছে? এই জিনিসটা করবেন। খুব খারাপ লাগছে রে, চলে আয়। এই জিনিসটা বোঝা গেছে মনে হয়, আমার বোঝা গেছে এই জিনিসটা। এখন চলে আসো, আমরা এখন একটা তড়িৎ বিশ্লেষে কতটুকু কারেন্ট প্রবাহিত হবে সেটা দেখব। এটা একটা তড়িৎ বিশ্লেষ্য যদি কোষ হয়, সাপোজ কোষ হইল এটা, এটা ক্যাথোড বা এটা অ্যানোড, এটা ক্যাথোড হইল। অ্যানোড ক্যাথোড দিছি আমি, খুবই ভালো কথা। এটা কিন্তু মনে করো খোলা পাত্রই, আমি জাস্ট দেখাচ্ছি তোমাদের এখানে। তো এইখান থেকে যে টোটাল বিভবটা, আচ্ছা এখান থেকে টোটাল বিভবটা ভালো করে বুঝবা। আরে গুলায় ফেলাবি না, সমস্যা নেই। এই যে আমার কাছে ক্লাস করছিস না আজকে, এখন দেখিস, এটা টোটাল বিভব। তাহলে এ একটা বিভব ফর্ম করবে, এ একটা বিভব ফর্ম করবে, এ যে বিভবটা ফর্ম করবে সেটাকে বলবো ই অ্যানোড, এ যে বিভবটা ফর্ম করবে সেটাকে বলবো ই ক্যাথোড। ভালো করে বুঝবা, ই অ্যানোড, ই ক্যাথোড। এই যে ই অ্যানোড এবং ই ক্যাথোড, এই পুরাটার যে বিভবটা সেটাকে বলবো এই পুরা সেলটার বিভব। এই পুরা সেলটার বিভব হচ্ছে ইনর্ট সেল।
নট বলতে বোঝায় এটা কক্ষ তাপমাত্রা আমরা ধরে নিই, ঠিক আছে, ইনট সেল। এখন বুঝেন তাহলে ইনট সেল ইকুয়াল টু, আপনারা অনেক সময় অনেক সূত্র শিখছেন, আজকে এটা দেখবেন। ইনট সেল ইকুয়াল টু ই অ্যানোড প্লাস ই ক্যাথোড, আর কিচ্ছু করবেন না। আচ্ছা ভাইয়া, অ্যানোড ক্যাথোডের গোলমাল লাগে যায়। আবারও বলছি, ইলেকট্রোকেমিক্যাল সিরিজের উপরের গুলা হচ্ছে অ্যানোড, উপরের গুলা হচ্ছে অ্যানোড, আর এটা হচ্ছে ইলেকট্রোকেমিক্যাল সিরিজের নিচের মৌলগুলা ক্যাথোড। আপনাকে তিনটা সূত্র মুখস্থ করতে হবে না, আবারও বলি আপনাকে তিনটা সূত্র মুখস্থ করতে হবে না, আপনি যে কোনো একটা সূত্র মুখস্থ করবেন, ই অ্যানোড প্লাস ই ক্যাথোড। এই ইনট সেলের মান যদি প্লাস হয় তাহলে এটা হবে স্বতঃস্ফূর্ত বিক্রিয়া হচ্ছে, ইনট সেলের মান যদি মাইনাস হয় সেই ক্ষেত্রে অস্বতঃস্ফূর্ত বিক্রিয়া হবে। ইনট সেলের মান যদি 0 হয় তাহলে কি হবে বলেন? ইনট সেলের মান 0 হলে কি বলে এটাকে? ইনট সেলের মান যদি 0 হয় তাহলে এটাকে ডেড সেল বা ইনঅ্যাক্টিভ অথবা সাম্যাবস্থা অর্জন করছে এটা বলা যাবে, ঠিক আছে? কথা বুঝতে পারছেন? ইভেন এটা এইভাবে প্রকাশ করা হয়, ইনট সেল ইজ গ্রেটার দেন 0, এটা বলা হয় ইনট সেল ইজ লেস দেন 0, ইনট সেল ইজ ইকুয়াল 0। কথা বুঝতে পারছেন? এই জিনিসটা আপনাকে ভালো মতো বুঝতে হবে। কথা কি বোঝা গেছে আপনাকে? আমি কি কথা বুঝাইতে পারছি? কথা বুঝাইতে পারছি? এই যে এখানে অ্যানোডে জারণ হচ্ছে, ক্যাথোডে বিজারণ হচ্ছে, এইটা ততক্ষণ পর্যন্ত চলবে যতক্ষণ এখানে কি থাকবে, এই যে এই প্রবাহ থাকবে, বিদ্যুৎ প্রবাহ, ততক্ষণ পর্যন্ত চলবে। কি ক্লিয়ার? দেখেন প্রত্যেকটা জিনিস এখানে বুঝতে হবে আপনাকে। তাহলে আপনাকে যদি আমি এখন বলি, এই জায়গাটাতে বলি যে কয়েকটা ম্যাথ দিই আপনাকে, ম্যাথগুলো দিয়ে আপনাকে আমি বুঝাই, ভালো করে বুঝবেন। আচ্ছা, ম্যাথ দিয়ে বুঝাইলে আপনি এখানে বুঝতে পারবেন যে ইনট সেলের মানটা কিভাবে কি হচ্ছে, তাই না? দাঁড়ান আমি একটু ম্যাথ দেখাই আপনাকে। ওই গেল আমাদের ম্যাথ, ম্যাথ পাইছি। কই বাবা, ম্যাথ কোথায়? এখানে আবার ম্যাথই দেয় নাই দেখি। হ্যাঁ, চলে আসছি না। তাহলে আমি আপনাকে বারবার বলি যে ইনট সেলের মান আপনি যেটা ধরবেন সেটাই হবে, মানে আপনি অ্যানোড ক্যাথোড দিয়ে ধরেন তাহলে অ্যান্সার চলে আসবে। এখন চলে আসে, যদি আমি আপনাকে এখানে বলি যে কপার ও ম্যাগনেসিয়াম এর বিজারণ বিভব যথাক্রমে মনে করেন যে 0.34, আরেকটা হচ্ছে এন, আমি আরেকটা জিনিস শেখাবো, -2.3, তাহলে ইএমএফ কত? এই কোশ্চেনটা শেখার আগে আমি আপনাকে দুইটা জিনিস শেখাবো। সেটা হচ্ছে কোষ, আপনার যে ইয়েগুলো আছে, কোষের যে রাসায়নিক সংকেত, কোষের রাসায়নিক সংকেতটা শেখাবো, তারপরে ম্যাথটা শেখাবো। কোষের মানে নোটেশন, বা যেটাকে আমি লিখবো কিভাবে, ঠিক আছে, নোটেশনই বলি আমি। কোষের নোটেশন, আপনি কোষের নোটেশনটা লিখবেন কিভাবে? দেখেন কোষের নোটেশনটা লিখবেন কিভাবে, দেখেন বামে লিখবেন অ্যানোড, আর ডানে থাকবে কি? ক্যাথোড। এইটুকু লিখবেন। বামে সবসময় লিখবেন হচ্ছে অ্যানোড, আর ডানে থাকবে ক্যাথোড। দ্যাটস ইট, শেষ। কথা বুঝেন? বামে অ্যানোড, ঠিক আছে, আর ডানে ক্যাথোড। আচ্ছা, কিভাবে মনে রাখবেন? ক্যাথোড, অ্যানোড আগে আসে তাই বাম পাশে বসবে, বাম সাইড থেকে স্টার্ট করবে, ঠিক আছে। সরেও আগে আসে, বাম সাইড থেকে স্টার্ট হবে। ক পরে আসে, ঠিক আছে, বাইরে ড আছে, ডানে ড আছে, ক্যাথোড এটাও ড আছে, সমস্যা নাই, কিন্তু আপনি মনে রাখার বুদ্ধি এটাই আর কি। তো বামে বসাবেন হচ্ছে অ্যানোড, ঠিক আছে। অ্যানি বামে বসে কার? অ্যানি কাকার বামে বসে, দ্যাটস ইট। যাই হোক, আমি কবিতা পারি না, এগুলা পেঁচাই যাবে আরো। তাহলে বামে বসাবেন অ্যানোড। এই যে
ডাবল যে লাইনটা এটাকে বলা হয় লবণ সেতু। এই যে আবার একটা টপিক চলে আসলো লবণ সেতু। আচ্ছা লবণ সেতু আমি পরে পড়াবো। ডানে যে দাগটা এটা ডাবল দাগ হচ্ছে লবণ সেতু, সিঙ্গেল দাগ সেতু ছাড়া। সিঙ্গেল দাগ কি সেতু ছাড়া। এখন চলে আসি, আপনি দেখেন অ্যানোডে কি হয়, জারণ হয়, ত্যাগ জারণ। তাহলে জিঙ্ক থেকে জিঙ্ক 2+, এটা হচ্ছে আমার জারণ বিক্রিয়া। যদি এইটাই আপনি ক্যাথোডে লিখতে যান তাহলে এইভাবে লিখবেন, জিঙ্ক 2+ থেকে জিঙ্ক। যদি আমি সাপোজ এই রিয়াকশনটাই করতে যাই, এই রিয়াকশনটাই আমি করতে যাই, তাহলে আমি কি করতে পারি, এই জায়গায় কিন্তু এই কমাও দেওয়া যায়, কমাও দেওয়া যায়। এখন চলে আসি, কপার আর ম্যাগনেসিয়ামের মধ্যে অ্যানোড কোনটা ক্যাথোড কোনটা বলেন, অ্যানোড কোনটা ক্যাথোড কোনটা বলেন, অ্যানোড কোনটা ক্যাথোড কোনটা বলেন, তাড়াতাড়ি বলবেন, ফাস্ট করেন। ম্যাগনেসিয়াম হচ্ছে অ্যানোড, খুবই ভালো কথা। তাহলে ম্যাগনেসিয়াম বামে বসাবো, তাহলে ম্যাগনেসিয়াম থেকে ম্যাগনেসিয়াম 2+ হচ্ছে, এটা কি হচ্ছে জারণ। আর এখানে দেয়া আছে কি বিজারণ বিভব, আমরা আসতেছি সবগুলোই করব। তাহলে ম্যাগনেসিয়াম থেকে ম্যাগনেসিয়াম 2+, খুবই ভালো কথা। আপনি এখন ডাবল চিহ্ন দিতে পারেন, কমা দিতে পারেন, একটা চিহ্ন দিতে পারেন, এটা আপনার ইচ্ছা। যদি এখানে লবণ সেতু উল্লেখ করে দেয় তাহলে ডাবল চিহ্ন দিলেন। আচ্ছা তাহলে কপার কি হবে, কপার হবে হচ্ছে এই জায়গায় বুঝেন, কপার 2+ থেকে কপার হবে, এই জায়গায় আপনি কমা দিতে পারেন, এই জায়গায় এইটা না দিয়ে কমাও দিতে পারেন, কোনো সমস্যা নেই, কপার 2+ থেকে কপার হবে। আচ্ছা যখন দেখবেন বিজারণ বিভব দেয়া আছে, যদি বিজারণ বিভব হয় প্লাস, বিভব হচ্ছে প্লাস, তখন জারণ বিভব হবে মাইনাস। এটা বুঝতে হবে, যখন বিজারণ বিভব প্লাস জারণ বিভব মাইনাস, আমরা এটা যে কোনো সময় চেঞ্জ করে নিতে পারি। তাহলে দেখেন এখানে ম্যাগনেসিয়ামের বিজারণ বিভব দেয়া আছে, বাট ম্যাগনেসিয়ামের এখানে হচ্ছে কি জারণ হচ্ছে। তাহলে এই জায়গায় ম্যাগনেসিয়ামের এটা কি হবে, বিজারণ বিভবটা চেঞ্জ করবেন, হবে +2.3। তাহলে দেখেন এইখানে ম্যাগনেসিয়াম হচ্ছে আমার অ্যানোড আর এ হচ্ছে ক্যাথোড। তাহলে আমি ইনর্ট সেলের মান কিভাবে বের করতে পারি, ইনর্ট সেল ইকুয়াল টু ই অ্যানোড প্লাস ই ক্যাথোড। তাহলে ই অ্যানোড, অ্যানোডের মান আমার এখানে কত, +2.3, +2.3। আর ক্যাথোডের মান কত ভাইয়া, ক্যাথোডের মান হচ্ছে এই যে এটা 0.34। তাহলে আমার টোটাল মান কত আসতেছে দেখেন, টোটাল মানটা কত আসতেছে, হ্যাঁ উল্টা হবে, দেখেন টোটাল মান কত আসে 2.64। ঠিক আছে, আমার কথা বুঝতে পারছেন। আপনাকে কোনো ট্রিক্সই শেখার দরকার নাই, বড় মান ছোট মান হ্যান ত্যান গোষ্ঠী শুদ্ধ সব শেখাচ্ছে না, কোনো শিকারই দরকার নেই। আপনি শুধুমাত্র এই মানটা মনে রাখেন, ই অ্যানোড প্লাস ই ক্যাথোড, দ্যাটস ইট, শেষ। আপনি এইটুকু মনে রাখবেন, এর থেকে বাইরে আপনি কখনোই যাবেন না। এর থেকে বাইরে আপনি কখনোই যাবেন না। কথা বোঝা গেছে, ক্লিয়ার হয়েছে ব্যাপারটা, ক্লিয়ার হয়েছে একদম। আচ্ছা ঠিক আছে, এরপরে চলে আসি, এই ইনট সেল যেহেতু আপনি জানেন ইনট সেল করাচ্ছি, তাহলে ইনট সেলের মান যদি প্লাস হয় তাহলে এটা হবে স্বতঃস্ফূর্ত বিক্রিয়া, ইনট সেল মাইনাস হবে অস্বতঃস্ফূর্ত বিক্রিয়া। ইনট সেল এটা হচ্ছে ডেড সেল বা মৃত সেল, মৃত সেল স্বতঃস্ফূর্ত, আর এটা হচ্ছে নন স্পন্টেনিয়াস মানে স্বতঃস্ফূর্ত। কোথায় মাইনাস দিছি রে এই পলিয়া, এটা ইকুয়াল, এটা ইকুয়াল গাধা, ইকুয়াল দেখতে পাস না, এই যে বড় করে দিছি দেখ, দেখা যায় না এটা। আচ্ছা ঠিক আছে, এইটা গেল হচ্ছে আমার ইনট সেলের মান। তাহলে ইনট সেলের মানটা আপনি ইজিলি বুঝতে পারলেন। এখন চলে আসি কোন পাত্রে রাখা যাবে আবার কোন পাত্রে রাখা যাবে না, এটা এখান থেকেই শেখাই দিই, কোন পাত্রে রাখা যাবে কোন পাত্রে রাখা যাবে না। হ্যাঁ ওটা ঠিক আছে, আমি এটা বড় করে লিখতে হবে। দেখো কোন পাত্রে রাখা যাবে আবার কোন পাত্রে রাখা যাবে না, এইটা যদি হয় সবসময় মনে রাখবা পাত্রকে আমরা ধরবো অ্যানোড, সেটা এই জায়গায় আমি ইলেকট্রোকেমিক্যাল সিরিজ কাজে লাগাবো না। কেন কাজে লাগাবো না, কারণ আমি জানি যদি স্বতঃস্ফূর্ত বিক্রিয়া হয় পাত্র ক্ষয় হয়ে যাবে,
যদি স্পন্টেনিয়াস রিয়াকশন হয় তাহলে পাত্র ক্ষয় হয়ে যাবে, পাত্র ক্ষয় হবে। যদি নন স্পন্টেনিয়াস হয় তাহলে পাত্রটা ক্ষয় হবে না, খুব ঠান্ডা মাথায় বুঝতে হবে। তাহলে পাত্র সবসময় আমি ধরবো অ্যানোড, সেটা আমি ইলেকট্রোকেমিক্যাল সিরিজ বাদ দিয়েই ধরবো। পাত্রটাকে আমি অ্যানোড ধরবো আর এটাকে ক্যাথোড ধরবো। ভাইয়া আমি ডিরেক্টলি বুঝবো, দেখেন আপনি একটু বোঝার চেষ্টা করবেন, আমি ডিরেক্টলি বুঝাচ্ছি আপনাকে, আমি যেগুলো বুঝাচ্ছি এগুলাই পরীক্ষায় আসবে ইনশাল্লাহ। আজকে ক্লাসটা একটু লেন্দি হবে, বাট দেখবেন যে মানে খুবই মজার ক্লাস একটা এটা। পাত্র 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 তিনজন ক্লাস করলে কি আর ক্লাস নিতে ইচ্ছা করে? দেখেন সাপোজ আমি এটা ইলেকট্রোকেমিক্যাল সিরিজ ধরলাম, ঠিক আছে? এটা আমি ইলেকট্রোকেমিক্যাল সিরিজ ধরলাম। এইখানের একটা ধাতু এ, এখানকার একটা ধাতু হচ্ছে বি। ঠান্ডা মাথায় বুঝেন, এইখানকার একটা ধাতু এ। ও ভাবেন যে 30 জন ক্লাস করছি, ভাবলে তো হয়ে যাইতো, ভাবলে তো আমিও কোটিপতি হয়ে যেতাম। আমি যদি এখন ভাবি যে আমি দেশের প্রধানমন্ত্রী তাহলে তো সমস্যা। দেখ এ এবং খুবই ঠান্ডা মাথায় বুঝবি, এটা মনে রাখবি যে গরিব মানুষের বাচ্চা, ভালো করে বুঝবি। এ গরিব আর এ বড় লোক। আচ্ছা সাপোজ নর্মাল কথা চিন্তা কর, একটা গরিব মানুষের ছাওয়াল যখন বড় লোকের বাড়িতে যাবি তখন কি আসলেই তাকে খুব বেশি সম্মান করা হয়? মনে কর একটা কাজের মেয়ে ছেলে তোর বাড়িতে গেল, তোরা কি খুব সম্মান করবি? বা সম্মান করবি, এটা নারিস না, এটা করিস না, হ্যাঁ ত্যান এগুলা বলবি? বলবি কিনা বলতো, বলবি কিনা বল, বলবি? একটা চড় লাগাবো, বলবি? আমি জানি তুই বলবি, ওগুলো আমাকে শিখাইস না। গরিব মানুষের সওয়াল যখন বড় লোকের বাড়িতে যায় দেখবি বলবে এটা নারিস না, এটা করিস না, হ্যান ত্যান। তার মানে গরিব মানুষের সওয়ালের বড় লোকের বাড়িতে জায়গা নাই, গরিব মানুষের সওয়ালের বড় লোকের বাড়িতে জায়গা নাই। আবার দেখবি এই বড় লোকের সওয়ালকে যখন গরিব মানুষের বাসায় রাখে আসা হয় তখন মনে হয় যে রাজার হালে কিভাবে রাখা যায়, তার সর্বস্বটা দিয়ে তাকে ভালো রাখতে চায়। কমন সেন্স, তার সর্বস্বটা দিয়ে তাকে ভালো রাখতে চায়। তাহলে দেখবি এই যে গরিব মানুষের সওয়াল, দ্যাট মিনস গরিব মানুষ বলতে যদি নিচের দিকে ধাতুগুলা উপরের দিকে ধাতুর পাত্রে রাখা হয় তাহলে গরিব মানুষের সওয়াল বড় লোকের বাড়িতে রাখা যাবে না। যদি তোকে কোনো ম্যাথ দেয়, গরিব মানুষের সওয়ালকে বড় লোকের বাড়িতে রাখা যাবে না। আবার দেখবি বড় লোকের সওয়াল গরিব মানুষের বাড়িতে রাখা যাবে না, যাবে না বলতো? এখন সাপোজ মনে কর যে আমি একটা ম্যাথ দেই, আগে ম্যাথটা করাই বুঝাবো এটা। দাঁড়া ম্যাথটা বের করি। সাপোজ মনে কর যে কোশ্চিন যদি আমি দেই যে লোহার পাত্রে কপার সালফেট রাখা যাবে কিনা। লোহার পাত্রে কপার সালফেট রাখা যাবে। এখন লোহা উপরের দিকে আছে, তার মানে বড় লোক। এইটা দ্রবণটাকে আমরা ধরবো হচ্ছে সাওয়াল, তাহলে দ্রবণটাকে ধরবো হচ্ছে আমরা সাওয়াল, দ্রবণ হচ্ছে বাচ্চা, আর হচ্ছে বড় লোকের বাড়ি হচ্ছে কি আমার পাত্র। তাহলে পাত্রটা যদি দেখিস যে ইলেকট্রোকেমিক্যাল সিরিজের উপরে আছে আর যেটা রাখবো সেটা নিচে আছে, তাহলে এটা রাখা যাবে না। তাহলে গরিব মানুষের সওয়ালকে বড় লোকের বাড়িতে রাখা যাবে না। আবার দেখবি বড় লোকের সওয়ালকে, মনে কর বড় লোকের সওয়ালকে গরিব মানুষের বাসায় রাখা যাবে, বড় লোকের সওয়ালকে গরিব মানুষের বাসায় রাখা যাবে।
ঠিক আছে, কথা বুঝতে পারছো? এখন সাপোজ আমি যদি এটা রাখা যাবে, সাপোজ আমি যদি বলি কপারের পাত্রে ম্যাগনেসিয়াম সালফেট রাখা যাবে কিনা, তাহলে রাখা যাবে কি বলেন তো? রাখা যাবে কি বলেন তো? দেখেন, এত গরিব মানুষ, এত বড় লোক মানুষ, আমরা দ্রবণটাকে ধরবো হচ্ছে বাচ্চা। হ্যাঁ যাবে, গুড, যাবে। দ্রবণটাকে ধরবো আমি বাচ্চা, আর এইটাকে ধরবো আমি কি পাত্র, পাত্রটাকে ধরবো আমি বাড়ি, রাখা যাবে। ভেরি গুড। এটা আর কোনোদিন ভুলবেন? এটা আর কোনোদিন ভুলবেন? যদি আমি সহজ কথায় বলি, যদি দ্রবণ হয় আপনার নিচের, পাত্র হয় উপরে, তাহলে রাখা যাবে না, তাহলে রাখা যাবে না। যদি দেখেন দ্রবণ হয় আপনার উপরের, পাত্র হয় আপনার নিচের, তাহলে রাখা যাবে। এইটুকু মনে রাখলেই হবে, দ্যাটস ইট, শেষ। তাহলে এই জায়গায় স্বতঃস্ফূর্ত বিক্রিয়া হবে, এই জায়গায় হবে না, এইটুকু লিখে রাখবেন, দ্যাটস ইট। হ্যাঁ রিয়াকশন হবে, সাবস্টিটিউশন রিয়াকশন হবে। দেখো আমি তোমাকে যদি আমি রিয়াকশনটা দেখাই, দেখো এইখানেই দেখাই, কপার প্লাস ম্যাগনেসিয়াম সালফেট, এখানে কি কোনো রিয়াকশন হবে? কপারের বাপের সাধ্য আছে ম্যাগনেসিয়ামকে সরানোর? সাধ্য নাই, এখানে কোনো রিয়াকশন হবে না। বাট এই জায়গায় দেখো আয়রন প্লাস কপার সালফেট, তাহলে আয়রন কি করবে? একে লাথি মেরে বাইর করে দিয়ে ফেরাস সালফেট তৈরি হবে। এখানে স্বতঃস্ফূর্ত বিক্রিয়া হবে, এখানে স্বতঃস্ফূর্ত বিক্রিয়া হবে না। কমন সেন্স, গ্রো ইউর সেন্স। গ্রো ইউর সেন্স বাচ্চারা। আরে গাধা, রিয়াকশন না হইলে রাখা যাবে। গাধা কোথাকার, রিয়াকশন হইলে তো পাত্রটা ক্ষয় হবে। এখানে মনে কর যে রাখলি, রাখার পর রিয়াকশন হইলো, তার মানে পাত্রটা ক্ষয় হওয়া শুরু করছে। এখান থেকেই তো, পাত্রটা থেকেই তো, এই পাত্রটা থেকেই তো তোর হচ্ছে ম্যাগনেসিয়াম তোর হচ্ছে তোর, হ্যাঁ কি বললি? রিয়াকশন না হলে রাখা যাবে না? হ্যাঁ গাধা, রিয়াকশন, হ্যাঁ রিয়াকশন না হলে রাখা যাবে, আর রিয়াকশন হইলে রাখা যাবে না। কারণ দেখ এখানে তুই লোহার পাত্র নিলি, এখানে কপার সালফেট দিছিস, আর এই লোহার পাত্রটা ক্ষয় হইতে হইতে কপার সালফেটকে সাবস্ট্রেট করবে, তখন এটা ফুটা হয়ে যাবে, তখন এটা ফুটা হয়ে যাবে। হ্যাঁ গুড, রিয়াকশন হলে ক্ষয় হয়ে যাবে, এই জন্য রাখা যাবে না। তোদের এই সেকেন্ড টাইমে আসো, এগুলা ক্লিয়ার না রে? হ্যাঁ ওইতে কি করছিস? কথা বুঝতে পারছিস? আচ্ছা, কথা বুঝলে ভালো, না বুঝলে আরো ভালো। এরপরে চলে আয় বিভিন্ন ধরনের লেখ, এরপরে চলে আয় গিভস ফ্রি এনার্জি। গিভস ফ্রি এনার্জি চলে আয়। এই বাচ্চাগুলো এত দৌড়াদৌড়ি করে ছাদের উপর আমার। গিভস ফ্রি এনার্জি, এটাকে মনে রাখবে ডেল জি দ্বারা প্রকাশ করা হয়, ডেল জি ইকুয়াল টু মাইনাস এন এফ ই, এটা মনে রাখবা। আবার গিভস ফ্রি এনার্জি এইভাবেও প্রকাশ করা যায়, ডেল জি ইজ ইকুয়াল টু এইচ মাইনাস টি এস, এটা হচ্ছে টেম্পারেচার, এস হচ্ছে এন্ট্রপি, এস হচ্ছে এন্ট্রপি, এটা এস হচ্ছে এন্ট্রপি, এটা হচ্ছে এন্ট্রপি। এন্ট্রপি মানে কি বল দেখি? এন্ট্রপি মানে হচ্ছে ডিসঅর্ডারনেস, আর এইচ কি? টোটাল এনথালপি।
এইচ কে বলা হয় টোটাল এনথালপি, ভালো করে বুঝবি, এটা হচ্ছে টোটাল এনথালপি। ভাই এখান থেকে কি পড়বো? কিছুই পড়বেন না, আপনি সূত্রগুলো পড়ে যাবেন। গিভস ফ্রি এনার্জি এটা। আচ্ছা, এই জায়গাটাতে মনে রাখবেন ডান, 1 মিনিট হয়ে গেছে, বাহ আর দিব না। দেখো এই জায়গাটা থেকে ভালো করে বুঝবেন, এইটা হচ্ছে ঠিক ইনঅর্ট সেলের উল্টা। ডেল জি যদি মাইনাস হয় তাহলে হবে স্বতঃস্ফূর্ত, ডেল জি যদি প্লাস হয় তাহলে হবে হচ্ছে স্বতঃস্ফূর্ত না। এটা একটু পড়বেন। ডেল জি এর মান যদি প্লাস হয় তাহলে সেটা স্বতঃস্ফূর্ত হবে না, ডেল জি এর মান যদি মাইনাস হয় তাহলে সেটা কি হবে? স্বতঃস্ফূর্ত হবে। ঠিক আছে, ডেল জি এর মান যদি মাইনাস হয় তাহলে স্বতঃস্ফূর্ত হবে। ঠিক আছে, এখন আসি ডেল জি এর আপনাকে যদি ম্যাথ দেয়, সাপোজ ডেল জি এর আপনাকে ম্যাথ দিল, কোশ্চেন দিল, এন কি, কত মোল ইলেকট্রন আদান প্রদান হয়েছে, এনটা একটু ভালো মতো বুঝবেন, কত মোল ইলেকট্রন আদান প্রদান হয়েছে। আচ্ছা, ডেল জি এর মান যদি মাইনাস হয় তাহলে বুঝবেন এটা সাম্যাবস্থায় আছে বা ডেড সেল। ঠিক আছে, ডেল জি এর মান যদি মাইনাস হয় সাম্যাবস্থায় আছে, এবং কোষটা হচ্ছে কি, ডেল জি এর মান হলে এই কোষটা হচ্ছে মৃত কোষ, এই কোষটা কি মৃত কোষ। ঠান্ডা মাথায় বুঝেন। আচ্ছা, এখন আপনাকে একটা কোশ্চেন দিল যে জিঙ্ক প্লাস কপার 2 প্লাস, তাহলে আপনার এখানে হয়েছে জিঙ্ক 2 প্লাস প্লাস কপার, এটা আপনার হয়েছে। হওয়ার পর এই জায়গায় আপনাকে দিল যে Cu2 প্লাস থেকে Cu, ভালো করে বুঝবেন, দাঁড়ান আমি ম্যাথটা একটু দেখি। Cu2 প্লাস থেকে Cu দেয় নাই, আপনাকে ডিরেক্টলি মান দিছে। আচ্ছা, আপনি এটাও করতে পারেন, ইনঅর্ট সেলের মান দিয়ে দিচ্ছে, ইনঅর্ট সেল ইকুয়াল টু 1.1 ভোল্ট, ডেল জি কত, ডেল জি ইকুয়াল টু হোয়াট। তাহলে এই জায়গা থেকে আপনি আসেন ডেল জি ইকুয়াল টু মাইনাস এন এফ ই, যদি অপশনে থাকে, ভালো করে বুঝবেন, অপশনে যদি ফ্যারাডে থাকে, অপশনে যদি ফ্যারাডে থাকে, অপশনে যদি ফ্যারাডে থাকে, তাহলে আপনি শুধুমাত্র এই দিয়েই করবেন, এই এফটা বাইর করে নিয়ে আসবেন। যদি অপশনে আপনার ফ্যারাডে না থাকে, কুলম ভোল্ট বা কিলো জুল এরকম থাকে, কুলম ভোল্ট ইকুয়াল টু কিন্তু আবার জুল, তাহলে আপনার এইখানে ডেল জি এর মান, যেহেতু এটা একটা শক্তি, মুক্ত শক্তি, এনার্জি, তার মানে এই জায়গাটাতে আপনাকে জুলে আনতে হবে অথবা কিলো জুলে আনতে হবে, তার মানে আপনি এখানে ফ্যারাডে রাখতে পারবেন না, এখানে আপনি কুলম্বে নিয়ে আসতেই হবে। তাহলে চলে আসেন এই জায়গায় এন এর মান কত, এই জায়গায় টোটাল রিঅ্যাকশনটাতেই আপনি দেখবেন দুইটা ইলেকট্রন আদান প্রদান হয়েছে, একদম দুইটা ইলেকট্রন ছাড়ছে, একদম ইলেকট্রন আছে, তাহলে 2 ইনটু, এখানে আপনার ইনঅর্ট সেলের মান দেয়া নাও থাকতে পারে, এখানে আপনি কপার এবং জিঙ্কের মানও দেয়া থাকতে পারে, কপার এবং জিঙ্কের মানও দেয়া থাকতে পারে, তখন আপনাকে ইনঅর্ট সেলের মানটা বের করে নিতে হবে। তাহলে আমি এখানে সূত্রটা এরকম লিখে দেই, ডেল জি ইজ ইকুয়াল টু মাইনাস এন এফ ই অ্যানোড প্লাস ই ক্যাথোড, এটাও লেখা যায়, আপনাকে এই সূত্রটা লিখে দিতে হবে। আবার আপনি এটা এইভাবেও লিখতে পারেন, যদি এন এফ ই না লিখেন, তাহলে যদি আমি আপনাকে এখানে কুলম এবং ভোল্ট লিখতে বলি, তাহলে আপনি এখানে লিখবেন মাইনাস এন ইন্টু 96,500 ইন্টু, এটা যেহেতু ভোল্ট, ই এ প্লাস ইসি, মানে অ্যানোড প্লাস ক্যাথোড জুল, একবারে আনতে পারবেন, একবারে আনতে পারবেন আপনি। এখান থেকে আপনি কিলো জুলে নিতে চাইলে 1000 দিয়ে ভাগ করে দিবেন, শেষ। তাহলে ঠিক আছে। এখন দেখেন আপনি কি, ওহো আমার ছবিটা দিয়ে দেখা যাচ্ছে না, আমি ছবিটা একটু সরাই, ছবিটা ঠিক করে দিই।
দেখা যায় এবার? এবার দেখা যাচ্ছে, কি সুন্দর দেখা যাচ্ছে। তাহলে আপনি বুঝছেন যে এই জায়গাটা থেকে কিভাবে প্রশ্নগুলো আসতে পারে। দেখেন এই জায়গা থেকে ইজিলি আপনি বুঝতে পারছেন এন এফ এর মান হচ্ছে 96,500, ই নট এর মান হচ্ছে 1.1। দেখেন এই ম্যাথটা 90% পোলাপান পারবে না। এই ম্যাথটা আপনি শিওর থাকেন এখানে 90% পোলাপান পারবে না। এই ম্যাথটা পড়েই যাবে না, তারা যে এই সূত্রটা আছে সেটাই জানবে না। এখান থেকে মান আসবে হচ্ছে মাইনাস 21230 কুলম্ব ভোল্ট মানে জুল। এখান থেকে আপনি কিলো জুলে নিতে পারেন -212.3 কিলো। তাহলে এটা মাইনাস আছে, তার মানে এটা স্বতঃস্ফূর্ত বিক্রিয়া হবে, সরি স্বতঃস্ফূর্ত বিক্রিয়া হবে। ক্লিয়ার হয়েছে কিনা দেখেন। ক্লিয়ার হয়েছে কিনা দেখেন 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 দেখেন। ক্লিয়ার হয়েছে? তাহলে গিবস ফ্রি এনার্জি কখনোই ভুল করা যাবে না। গিবস ফ্রি এনার্জি কখনোই ভুল করা যাবে না। তড়িৎদ্বার বিভব, এই যে আমরা ইনট সেল বা এই জারণ বিভব বা এটাকে আমরা তড়িৎদ্বার বিভব বলতেছি, ই অ্যানোড প্লাস ই ক্যাথোড। এই তড়িৎদ্বার বিভব যেটা ই অ্যানোড বা ই ক্যাথোড, এটাকে বলা হয় তড়িৎদ্বার বিভব। এদের নির্ভরশীলতাগুলো পড়বা, যেগুলা লিখে দিচ্ছি এগুলা রিডিং পড়ে যাবা। এই নির্ভরশীলতাগুলো মাস্ট বি পড়বা। পেজ নাম্বার হচ্ছে 581, হাজারি স্যারের বইয়ে পেজ নাম্বার 581। এরপরে চলে আসেন বিভিন্ন ধরনের আপনার ইয়ে পড়াবো এখন। কোথায় দুইটার আলাদা আলাদা মান হয়? এই কোথায় দুইটার আলাদা আলাদা মান হবে ভাইয়া? দুইটার যদি আলাদা আলাদা মান হয়, অ্যালুমিনিয়াম থাকলে 3 আসতো না, তখন মান কি দিতাম? ও আচ্ছা, অ্যালুমিনিয়াম থাকলে 3 আসতো না, তখন মান কি দিতাম? না, এটা একটা ভালো কোশ্চেন। তখন হচ্ছে দুইটা সমতা করে নিতাম, বুঝছো? দুইটা সমতা করে নিলে অ্যান্সারটা চলে আসতো। দুইটা মানেই সমতা করে নিতাম, দুইটা মানে সমতা করে নিলে অ্যান্সারটা চলে আসতো। যদি অ্যালুমিনিয়াম আর ম্যাগনেসিয়াম থাকতো, ঠিক আছে, অ্যালুমিনিয়াম ম্যাগনেসিয়াম থাকলে দেখতাম যে কোনটার ইয়েটা সমতা করে নিয়ে তারপরে আসলে যেটা আসতো সেটাই করতাম। ঠিক আছে, বিভবের মান মুখস্থ করবা 3টা। কপার জিঙ্ক, লিখে নাও, কপার জিঙ্ক বিভবের মান মুখস্থ করবা। কপার জিঙ্ক হাইড্রোজেন, কপার জিঙ্ক আর হাইড্রোজেন, কপার জিঙ্ক আর হাইড্রোজেন। বিভবের মান যদি মুখস্থ করতে চান তাহলে 3টা করবেন, একটা হচ্ছে কপার জিঙ্ক আর হাইড্রোজেন, 3টা মান মুখস্থ করে যাবেন। চলে আসেন বিভিন্ন ধরনের কোষ, বিভিন্ন ধরনের কোষ দেখেন। তড়িৎদ্বার এবং তড়িৎদ্বারের প্রকারভেদ যেটা পড়াচ্ছিলাম, যে নির্ভরশীলতা, পেজ নাম্বার মুখস্থ করবা এটা। এখন চলে আসি বিভিন্ন ধরনের তড়িৎদ্বার। চলে ধাতু, ভালো করে বুঝবি, প্রশ্নে মানে নাম যেটা সেটাই। ধাতু,
ধাতুর অদ্রবণীয় লবণাক্ত কোষ। দেখো প্রশ্নেই আনসার বলা। ধাতু, ধাতু দেয়া, ধাতু দেয়া, তাহলে ধাতু কি? এনে ধাতু কি? ধাতু কি? ধাতু তার অদ্রবণীয় লবণাক্ত কোষ সিলভার। ধাতুর অদ্রবণীয় লবণ কোনটা? সিলভার ক্লোরাইড। শেষ, এটাই অর্ধকোষ। যদি আপনাকে এইভাবে বলে ক্লোরাইড মাইনাস, এটা বলতে পারে, কোনো সমস্যা নাই। ক্লোরাইড মাইনাস বললে এখানে কমা দিল। দেখেন ধাতু, ধাতুর অদ্রবণীয় লবণ, আপনি মুখস্থ করবেন না, অ্যান্সারই বলা আছে। তারপর বলছে ধাতু, ধাতুর আয়ন তড়িৎদ্বার। তাহলে ধাতু কোনটা? ধাতু হচ্ছে সোডিয়াম। ধাতুর আয়ন বলছে, তার মানে কি? সোডিয়াম প্লাস, এটা একটা তড়িৎদ্বার। পরেরটায় চলে আসি, গ্যাস তড়িৎদ্বার। গ্যাস তড়িৎদ্বার আপনি বুঝবেন যে গ্যাস দেয়া আছে, কোথাও না কোথাও গ্যাস দেয়া থাকবে। গ্যাস তড়িৎদ্বারে দেখবেন কোথাও না কোথাও গ্যাস দেয়া আছে আপনার, যেমন প্লাটিনাম, হাইড্রোজেন গ্যাস, তারপরে H প্লাস অ্যাকুয়াস, দ্যাটস ইট। এই যে গ্যাস দেয়া আছে, অথবা এখানে আপনার প্রেসার দেয়া থাকতে পারে 1 অ্যাটমসফিয়ার। যখনই দেখবেন হয় প্রেসারের একক দেয়া আছে অথবা গ্যাস দেয়া আছে, তার মানে এটা গ্যাস তড়িৎদ্বার। অ্যামালগাম তড়িৎদ্বার, অ্যামালগাম তড়িৎদ্বার মানে মার্কারি থাকবে। ধাতু অ্যামালগাম, ধাতুর আয়ন তড়িৎদ্বার, যেটা অ্যামালগাম তড়িৎদ্বার। অ্যামালগাম তড়িৎদ্বার, ধাতু অ্যামালগাম, ধাতুর আয়ন তড়িৎদ্বার। এই যে ধাতু অ্যামালগাম, এই যে অ্যামালগাম থাকলেই মার্কারি থাকবে, দ্যাটস ইট। মুখস্থ করা লাগবে? মুখস্থ করা লাগবে না। মুখস্থ করা লাগবে? মুখস্থ করা লাগবে না। চলে আসেন, যেগুলা পড়াচ্ছি এগুলাই পড়বেন শুধু। প্রাইমারি সেল আর সেকেন্ডারি সেল। দেখেন প্রাইমারি সেল আর কি সেকেন্ডারি সেল। এখন চলে আসেন প্রাইমারি সেল কোনগুলা, সেকেন্ডারি সেল কোনগুলা। দেখেন প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বার হচ্ছে প্রাইমারি সেল। সেকেন্ডারি সেল কোনগুলা? ক্যালোমেল তড়িৎদ্বার, সিলভার, সিলভার ক্লোরাইড তড়িৎদ্বার, গ্লাস তড়িৎদ্বার, এই জিনিসগুলো হচ্ছে সেকেন্ডারি সেল। এখন এই প্রমাণ হাইড্রোজেন সেলের রিঅ্যাকশনটা পড়তে হবে, ঠিক আছে? রিঅ্যাকশন পড়তে হবে। এখানে HCl যেটা ব্যবহার করা হয়, এখানে কি পড়বেন? HCl এর ঘনমাত্রাটা পড়বেন 1m, ঠিক আছে? টেম্পারেচার হচ্ছে 25 ডিগ্রি সেলসিয়াস। টেম্পারেচার হচ্ছে 25 ডিগ্রি সেলসিয়াস, ভালো করে বুঝবেন, হ্যাঁ? 25 ডিগ্রি সেলসিয়াস, এগুলা কিন্তু পড়তে হবে। আপনাকে যেগুলো বলছি এগুলা পড়তে হবে, না পড়লে আপনি পারবেন না, না পড়লে আপনি টোটালি পারবেন না। এগুলার প্রত্যেকটা জিনিস পড়ে যাবেন, ভালো মতো পড়বেন। আমি দেখতেছি কোনো কোনো বাদ রয়ে গেল নাকি? বাদ রয়ে গেলে তো ঝামেলা, বাদ দেওয়া যাবে না একটা পেজও। আচ্ছা ঠিক আছে। এইখানে কি কি ব্যবহার করা হয়? প্লাটিনাম গুঁড়া ব্যবহার করা হয়। প্লাটিনাম গুঁড়া ব্যবহার করা হবে, ঠিক আছে? এই প্রমাণ হাইড্রোজেন সেলে ইনট সেলের মান কত? 0। ইনট সেলের মান কত ভাইয়া? 0, ঠিক আছে? এই জিনিসটা ভালো মতো পড়বেন। আচ্ছা এখন দেখেন এখানে প্রেসারটা, যেটা প্রেসারটা হচ্ছে 1 অ্যাটমসফিয়ার বলা হয়। প্রেসারটা হচ্ছে 1 অ্যাটমসফিয়ার বলা হবে, ঠিক আছে? ঠান্ডা লাগতেছে খুবই, এটুকু মনে হয় বুঝতে পারছেন, দ্যাটস ইট, শেষ। আর এটা রিঅ্যাকশনটা করাই।
ইম্পর্টেন্স, দ্যাটস ইট, শেষ। ঠিক আছে, এই জিনিসগুলো একটু ভালো মতো পড়লেই আপনার হয়ে যাবে। তাহলে প্রাইমারি সেল এবং সেকেন্ডারি সেল এই জিনিসটা একটু পড়বেন। এরপরে চলে আসে লবণ সেতু। লবণ সেতুতে কি কি ব্যবহার করা হয় সেটা ভালো মতো পড়বেন। লবণ সেতুতে কি কি ব্যবহার করা হয়? এখানে দুইটা অর্ধকোষ থাকে, একটা হচ্ছে জিঙ্ক আর কপার। মনে করেন একটা জিঙ্ক আছে আর কপার আছে। দেখেন এখানে ডাবল চিহ্ন দিলাম, Cu2+ থেকে Cu আসবে। তাহলে দেখেন এই জায়গাটাতে কি কি লবণ ব্যবহার করা হয় সেটা দেখবেন, যে জিঙ্ক, জিঙ্ক তো না, কোন কোন লবণ ব্যবহার করা হয় এখানে দেখবেন। পটাশিয়াম ক্লোরাইড ব্যবহার করা হয়, পটাশিয়াম নাইট্রেট ব্যবহার করা হয়, অ্যামোনিয়াম নাইট্রেট ব্যবহার করা হয়, সোডিয়াম সালফেট ব্যবহার করা হয়। এই জিনিসগুলো ব্যবহার করা হয়, ঠিক আছে। এই জায়গাটা পড়বেন এবং এর এই লবণগুলা পড়বেন, এবং লবণগুলা পড়ার পর এটার কাজটা পড়বেন। কি কাজ পড়বেন? পড়বেন যে বর্তনী পূর্ণ করে, তারপরে হচ্ছে আপনার ভারসাম্য রক্ষা করে, তারপরে নিরপেক্ষতা বজায় রাখে, সংযোগ স্থাপন করে। এই জিনিসগুলো পড়লেই অ্যান্সারটা চলে আসবে, ঠিক আছে। এই জিনিসটা পড়লেই অ্যান্সার চলে আসবে। তাহলে লবণের এটা বুঝা গেছে। লবণ সেতু, লবণ সেতু। আচ্ছা, এইখানে দেখবেন যে এই জায়গায় আরেকটা জিনিস আছে, প্লাটিনাম গুড়া এখানে মাঝে মধ্যে না ব্যবহার করা হয়, ঠিক আছে। গ্যাস ইলেকট্রোড, তো প্রাইমারি ইলেকট্রোড যেটা গ্যাস ইলেকট্রোড, ওখানে প্লাটিনাম গুড়া প্লাস গোল্ড ব্যবহার করা হয় মাঝে মধ্যে। এটা লিখে রাখেন, গ্যাস ইলেকট্রোডে সাধারণত প্লাটিনাম গুড়া এবং গোল্ড ব্যবহার করা হয়। এইটুকু ক্লিয়ার হয়েছে? তিনজন ক্লিয়ার হয়েছে? শেষ করতে হবে তাড়াতাড়ি। আর না পড়লাম আজকে ভাইয়া, মানে পড়বি না, পড়িস না, সমস্যা কি? শেষ হয়ে যাচ্ছে, দাঁড়াও চলে আসি। গ্যাস ইলেকট্রোড এগুলো পড়াইছি না, পড়বি না, চলে যা, গেট লস্ট, গেট লস্ট হয়ে যাও তুমি। আচ্ছা, আমরা যেগুলা জিনিস পড়তেছি এই জিনিসগুলা কিন্তু কিসের গুলায় যাবে? কস কি তুই এখন কিসের গুলায় যাবে? এই সময় গুলায় গেলে তো সমস্যা। তোরা যদি এখন বলিস যে ভাই আমি এখন সিলেবাস কমপ্লিট করব, লাথি মারে দেওয়া উচিত তোদেরকে, গাধার দল সব। এখন সিলেবাস কমপ্লিট করার কোনো অপশনই নাই। there is no option to fulfill your syllabus right now. এখন তুই এটা দেখবি যে ভাইয়া কি কি পড়াচ্ছে, কি কি ইম্পর্টেন্স, দ্যাটস ইট, শেষ। আর আমি একবার চোখ বুলাই যাব, ঠিক আছে। পড়বি না যখন বাদ দে। কিরে হাসতেছিস, ডিলেট করতেছিস, মানে ফাজলামি পাইছস না তোরা? চলে আয়, আমরা তড়িৎ রাসায়নিক কোষ পড়ব, শেষ আমরা। এরপরে আমরা তড়িৎ রাসায়নিক কোষের পর আমরা নার্ন স্টেটের সমীকরণ পড়বো, হিসাব শেষ। তড়িৎ রাসায়নিক কোষ। দেখো, তড়িৎ রাসায়নিক কোষ করবো আমরা। তো তড়িৎ রাসায়নিক কোষে আবারও বলি, রাসায়নিক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তর করা হয়। আবারও বলি, তড়িৎ রাসায়নিক কোষ সেটা হচ্ছে রাসায়নিক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তর করা হয়। এই জায়গায় বুঝবা ভালো মতো। তড়িৎ রাসায়নিক কোষের অপর নাম হচ্ছে গ্যালভানিক কোষ। এটাকে আমরা অনেক গ্যালভানিক কোষ বলি, ডেনিয়েল সেল বলি, আরেকটা বলি হচ্ছে ভোল্টার কোষ। ঠিক আছে, দেখো তিন ধরনের কোষটাকে আমরা বলতে পারি। তো এই যে তড়িৎ রাসায়নিক সেলটা, এই সেলটা কয়েকটা ভাগে ভাগ করা হয়।
তার মধ্যে একটা হচ্ছে প্রাইমারি সেল, আরেকটা হচ্ছে সেকেন্ডারি সেল। প্রাইমারি সেল যেটা, এই প্রাইমারি সেলটা এখানে বুঝবা, এখান থেকে প্রশ্ন আসে। প্রাইমারি সেল আর একটা কি সেকেন্ডারি সেল, ঠান্ডা মাথায় বুঝো। প্রাইমারি যে সেলটা আছে, এই প্রাইমারি সেলটা হচ্ছে গ্যালভানিক সেল বা ড্রাই সেল, ড্রাই সেল, আরেকটা হচ্ছে গ্যালভানিক সেল। মানে গ্যালভানিক কোষ, আরেকটা হচ্ছে ওই যে চলে গেছে একজন জান্নাতুল ইসলাম, নাইস, সে নাইস চলে গিয়েছে। একটা ড্রাই সেল আর একটা গ্যালভানিক সেল। সেকেন্ডারি যে সেলটা, এটা হচ্ছে লেড স্টোরেজ ব্যাটারি, লেড ব্যাটারি, তারপরে হচ্ছে আপনার নিকেল অক্সাইড ব্যাটারি, এই জিনিসগুলো, ঠিক আছে। এখন এই যে প্রাইমারি সেলটা, এই প্রাইমারি সেলটা আবার আপনার দুইটা ভাগে ভাগ হয়। প্রাইমারি সেলটা আবার আমার কয়টা ভাগে ভাগ হবে? দুইটা ভাগে ভাগ হবে। কি কি ভাগে ভাগ হয় ভাইয়া? দেখেন, একটা হচ্ছে শুষ্ক কোষ বা ল্যাকলেন্স কোষ, আরেকটা হচ্ছে দুইটা তরল বিশিষ্ট কোষ। ভালো করে বুঝেন, দুই তরল বিশিষ্ট কোষ, দুইটা তরল কোষ, যেমন হচ্ছে ডেনিয়েল সেল। এটা হচ্ছে এক প্রকোষ্ঠ, এটা দুই প্রকোষ্ঠ, এটা এক প্রকোষ্ঠ বিশিষ্ট বলতে পারেন, এটা দুই প্রকোষ্ঠ। এইটা হচ্ছে আপনার ডেনিয়েল সেল। এটা হচ্ছে আমার ডেনিয়েল কোষ। এখানে দুইটা সেল থাকে, ডাবল ফ্লুইড সেল আর একটা সিঙ্গেল ফ্লুইড সেল বলা হয়। এটাকে বলা হয় সিঙ্গেল ফ্লুইড সেল, এটাকে বলা হয় ডাবল ফ্লুইড সেল। কথা বুঝতে পারছেন? ডেনিয়েল কোষে মনে রাখবেন, এই যে ডেনিয়েল যে কোষটা, এই জায়গায় আপনার দুইটা তড়িৎদ্বার ব্যবহার করা হয়। কপার, মনে রাখবেন কপার, ডেনিয়েল সেলে ক দিয়ে কপার, ক দিয়ে ক্যাথোড, কপার ক্যাথোড ব্যবহার করা হয়, এবং জিঙ্ক ব্যবহার করা হয়। এই দুইটাকে আমরা তড়িৎদ্বার হিসেবে ব্যবহার করতে পারি। এই যে ডেনিয়েল সেলটা, এক পেজে আমি সব বুঝাই দিব, আপনি বুঝবেন। ডেনিয়েল সেলে যদি কোষ উপস্থাপন করেন, এই জায়গায় ডেনিয়েল সেলের কোষ উপস্থাপন যদি করেন, তাহলে জিঙ্ক, জিঙ্ক 2 প্লাস, কপার 2 প্লাস, কপার, এটা হবে ডেনিয়েল সেলের হিসাব। এরপরে যদি আপনি এই জায়গাটাতে দেখেন, ঠান্ডা মাথায় বুঝেন, এই জায়গায় এর আগে আমরা দেখছিলাম এই ডেনিয়েল সেলটাতে ক্যাথোড কপার, এইটা হচ্ছে আপনার পজিটিভ, ক্যাথোড কপার পজিটিভ, আরেকটা হচ্ছে অ্যানোড জিঙ্ক নেগেটিভ। ক্যাথোড অ্যানোড ঠিক থাকবে, বাট ডিরেকশনটা উল্টা পাশে হবে। ডিরেকশনটা কি হবে? উল্টা পাশে হবে, ঠিক আছে। ডিরেকশনটা কোন পাশে হবে? উল্টা পাশে। আমার কথা বুঝছেন? দুইজন আছেন, দুইজনই ক্লাসটা করে যাবেন, শেষ করে যাবেন, আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি আপনি এইভাবে কোথাও পাবেন না। তাহলে ডেনিয়েল সেলের হিসাব শেষ, ঠিক আছে। ডেনিয়েল সেলের আমার হিসাব শেষ। এখন আসেন, ডেনিয়েল সেলের হিসাব খুবই ভালো মতো যদি হয়, বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ কোষ, ডেনিয়েল সেলের হিসাব শেষ। ক্লিয়ার কিনা ডেনিয়েল সেল? চলেন, বিভিন্ন প্রকার গুরুত্বপূর্ণ কিছু কোষ, এগুলো একটু ভালো মতো পড়বেন। আমি আপনাকে যা যা পড়াবো তাইটাই পড়বেন, এখানে একদম ভালো মতো পড়বেন। এটা পড়লে আপনার আর ফুল সিলেবাস পড়তে হবে না, ফুল সিলেবাস পড়তে হবে না। লেখেন, সরল ভোল্টার কোষ, সরল ভোল্টার কোষ, সরল ভোল্টার কোষ 1794 সালে আবিষ্কার করা হয়েছে, আলেকজান্ডার ভোল্টা। কোষের ধরন হচ্ছে এক তরল বিশিষ্ট কোষ। এটা এখানে এটা হচ্ছে অ্যানোড, এটা হচ্ছে ক্যাথোড। অ্যানোড হিসেবে ব্যবহার করা হয় হচ্ছে জিঙ্ক, ক্যাথোড হিসেবে ব্যবহার করা হয় হচ্ছে কপার। বিদ্যুৎ উত্তেজক, বিদ্যুৎ উত্তেজক হিসেবে ব্যবহার করা হয় হচ্ছে H2SO4, এটা হচ্ছে ডাইলুট। আর ইএমএফ যেটা পড়বেন, ইএমএফ হচ্ছে 1.1 ভোল্ট, ঠান্ডা মাথায় বুঝবেন।
এরপরে চলে আসি ল্যাকলেন্স কোষ, যেগুলা লিখে দিচ্ছি এগুলাই পড়বেন শুধু, এগুলা আপনাদের বইয়ে নাই, মানে সিলেবাসে নাই, কিন্তু এগুলা আসে পরীক্ষায়। ল্যাকলেন্স কোষ 1865 সালে ব্যবহার করা হয়। এটাও এক তরল বিশিষ্ট কোষ। এটা হচ্ছে জিঙ্ক এবং কার্বন দণ্ড ব্যবহার করা হয়। এখানে ক্যাথোড, এখানে বিদ্যুৎ উত্তেজক হিসেবে অ্যামোনিয়াম ক্লোরাইড ব্যবহার করা হয়। বিদ্যুৎ উত্তেজক অ্যামোনিয়াম ক্লোরাইড ব্যবহার করা হয়। ঠান্ডা মাথায় বুঝেন এই জিনিসগুলা, না বুঝলে আমাকে জানান। এই জিনিসগুলো দেখেন, হ্যাঁ, বিদ্যুৎ উত্তেজক হিসেবে ব্যবহার করা হয়। এখানে হচ্ছে ছোদন নিবারণ, এটা মনে রাখবেন, ছোদন নিবারণ। এই ছোদন নিবারণের জন্য আপনার দেখা যায় এই জায়গায় আমি ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড করি, ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড নির্ণয় করব। দেখেন এখন এর পরের দিকে চলে আসি আমরা। একটু দাঁড়ান, আমি খালি ফোনটা ধরি। হ্যালো, জি ওয়ালাইকুম আসসালাম আন্টি, আমি তো ক্লাসে, আমি একটু পরে ফোন দিচ্ছি। আচ্ছা দেখেন, এখানে এখানে যেটা দেখবেন যে গুলাই যাবে না, এটা দেখবেন ভালো মতো দেখেন, হ্যাঁ, গুলাই যাবে না এগুলা ইনশাল্লাহ। এরপরে চলে আসেন ড্রাই সেল বা শুষ্ক কোষ। ড্রাই সেল এটাও হচ্ছে তরলবিহীন কোষ, একটা তরলবিহীন একটা কোষ। এখানে দস্তার পাত্র ব্যবহার করা হয়, এখানে দস্তার পাত্র ব্যবহার করা হয়, দস্তা পাত্র ব্যবহার করা হয়। আর এখানে কার্বন দণ্ড ব্যবহার করা হয়। এখানে অ্যামোনিয়াম ক্লোরাইডের পেস্ট ব্যবহার করা হয়। এখানে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড ব্যবহার করা হয়। আর এটা হচ্ছে আপনার শুষ্ক কোষে হচ্ছে 1.5 ভোল্ট, আর এটা হচ্ছে 1.4 ভোল্ট। সবগুলা দেখবেন এখানে। খিরে হৃদয় কোথা থেকে আসলি? হৃদয় কোথা থেকে আসলি? ক্লাস তো করিস না, ভালো। এরপরে চলে আসি ডেনিয়েল কোষ। ভালো করে বুঝবেন, ডেনিয়েল কোষ 1830 সালে করছে। এটা হচ্ছে 2 তরল, এটা পড়লে আপনাকে আর পড়তে হবে না। 2 তরল বিশিষ্ট কোষ। এখানে জিঙ্ক আর কপার ব্যবহার করা হচ্ছে আমার। এখানে H2SO4 ব্যবহার করা হয়। এখানে ছন্দন নিবারক হচ্ছে কপার সালফেট ব্যবহার করা হয়। আর এটার ভোল্ট হচ্ছে 1.08। এরপরে চলে আসেন লেড সঞ্চয়ী কোষ, সীসা বা লেড সঞ্চয়ী কোষ। লেড সঞ্চয়ী কোষ এটা হচ্ছে এক ধরনের গৌণ কোষ, এটা প্রাইমারি সেল না। এটা আবিষ্কার করা হয় হচ্ছে 1859 সালে। এখানে লেড এবং হচ্ছে লেড অক্সাইডের পাত্র, লেড অক্সাইডের পাত্র। এখানে H2SO4 ইউজ করা হয়। এটার ভোল্ট হচ্ছে আপনার 2.03। এটা হচ্ছে চার্জিত ভোল্ট, এটা হচ্ছে চার্জিত। আর যদি অচার্জিত থাকে তাহলে 1.204 পাওয়ার। এরপরে চলে আসেন নিকেল সঞ্চয়ী কোষ। নিকেল সঞ্চয়ী কোষ নিকেল সঞ্চয়ী কোষ সেটা হচ্ছে এক ধরনের গৌণ কোষ। এটাও এখানে আয়রন অ্যানোড হিসেবে আর ক্যাথোড হিসেবে নিকেল ব্যবহার করা হয়। আর তোমার এখানে বিদ্যুৎ উত্তেজক হিসেবে ব্যবহার করা হচ্ছে পটাশিয়াম হাইড্রোক্সাইড, আর এটার 1.35। দেখেন এই কয়েকটা পড়লেই হয়ে যাবে গুরুত্বপূর্ণ কোষগুলো, ঠিক আছে? যে নিকেল সঞ্চয়ী কোষে ডেনিয়েল সেলে কোনটা হয়, শুষ্ক কোষে কোনটা হয়, এই ধরনের জিনিসগুলো পড়বে। ছোদন নিবারণটা কি ভাইয়া? এটা আসলে ওই ইলেকট্রোলাইটের যে তোমার ফ্লুয়েন্সিটা নষ্ট করে, ঠিক আছে? ইলেকট্রোলাইটের যে ফ্লুয়েন্সিটা নষ্ট করবে।
চলে আসে। আমরা শেষ করব হচ্ছে কয়েকটা সেল দিয়ে, ঠিক আছে? আমরা শেষ করব হচ্ছে কয়েকটা সেল দিয়ে, তারপরে আমরা আর মাত্র কয়েক মিনিট লাগবে। আমরা দেখব যে রিচার্জেবল ব্যাটারি। ঠিক আছে, চলে আসি। রিচার্জেবল ব্যাটারি যেগুলা আছে ঠান্ডা মাথায় বুঝবেন। রিচার্জেবল ব্যাটারির মধ্যে আপনি লেড অ্যাসিড ব্যাটারি পাবেন, কয়েক ধরনের ব্যাটারি পাবেন, ঠিক আছে? তার মধ্যে লেড অ্যাসিড ব্যাটারি ভালো করে বুঝবেন। লেড অ্যাসিড ব্যাটারি, এই ব্যাটারিটার ভালো করে বুঝবেন। অ্যানোড হিসাবে কাজ করবে হচ্ছে লেড প্লেট, আর ক্যাথোড হিসাবে কাজ করবে লেড অক্সাইডের গুঁড়া। যেগুলা লিখে দিচ্ছি শুধুমাত্র এগুলাই পড়ে যাবেন, এইভাবে পড়ে গেলেই হবে। এখানে তড়িৎ বিশ্লেষ্য হিসাবে কি কাজ করবে? তড়িৎ বিশ্লেষ্য হিসাবে 4.5 mH2SO4 এগুলা পড়বেন। এই যে এটা পড়বেন 4.5 mH2SO4। এটার আপেক্ষিক গুরুত্ব হচ্ছে কত? 1.5। দেখেন যেগুলা লিখে দিচ্ছি শুধু এগুলাই পড়বেন, এর বাইরে পড়ার কোনো দরকার নাই। এর ইলেকট্রো ইনট সেলের মান হচ্ছে 2 ভোল্ট, ঠিক আছে? এর অভ্যন্তরীণ রোধটা পড়বেন। অভ্যন্তরীণ রোধ বারবার আসে, অভ্যন্তরীণ রোধ 0.001 ওহম, ঠিক আছে? এটার যে কোষ সংকেত সেটা পড়বেন। যা পড়াচ্ছি শুধু এইটুকু পড়ে যাবেন, এর বাইরে পড়ার কোনো দরকার নাই। lead সালফেট, H2SO4, PbO2, lead। এটা এক ধরনের সেকেন্ডারি সেল। এটা গেল লেড স্টোরেজ ব্যাটারি। লেড স্টোরেজ ব্যাটারি পড়ছেন, এরপরে চলে আসেন এর কার্যক্ষমতাটা একটু পড়বেন। এটা কিন্তু 70% কাজ করে। কার্যক্ষমতা মানে ইফিসিয়েন্সি হচ্ছে 70%, ঠিক আছে? ফুয়েল ইফিসিয়েন্সি যেটাই বলেন না কেন, ইফিসিয়েন্সি থেকে 70%। এরপরে চলে আসেন লিথিয়াম ও লিথিয়াম আয়ন ব্যাটারি। এই দুইটা পড়লেই হয়ে যাবে। লিথিয়াম ও লিথিয়াম আয়ন ব্যাটারি, এটা হচ্ছে লিথিয়াম ব্যাটারি আর লিথিয়াম আয়ন ব্যাটারি, এই দুইটা পড়বেন জাস্ট। দুইটাই লিথিয়াম যে ব্যাটারিটা এটা প্রাইমারি ব্যাটারি, এটা ভালো বলবেন সেকেন্ডারি ব্যাটারি। এইটার অ্যানোড হিসেবে ব্যবহার করা হয় লিথিয়াম আয়ন যুক্ত গ্রাফাইট, লিথিয়াম আয়ন যুক্ত গ্রাফাইট। ক্যাথোড হিসেবে যেটা ব্যবহার করা হয় লিথিয়াম কোবাল্ট অক্সাইড, লিথিয়াম ম্যাঙ্গানিজ অক্সাইড, আর একটা হচ্ছে লিথিয়াম আয়রন PO4। এটা এইটাকে জৈব দ্রাবক লিথিয়ামের কিছু লবণ ব্যবহার করা হয়, ভালো মতো বুঝবেন। এটা দ্রাবক হিসাবে, এটা একটা পয়েন্ট, এটা একটা পয়েন্ট। দ্রাবক হিসাবে ব্যবহার করা হয় হচ্ছে লিথিয়াম পারক্লোরেট, এটা দ্রাবক হিসেবে ব্যবহার করা হয়। এখন এই ব্যাটারিটাকে আপনার ল্যাপটপ ট্যাপটপ এগুলাতে সরি আমি ভুল লিখছি, এটা লিথিয়াম আয়ন দেন, এটা লিথিয়াম দেন সেকেন্ডারি, প্রাইমারি। ল্যাপটপ ট্যাপটপ ব্যবহার করা হয়। এখন দেখেন এই জায়গাটাতে আপনার ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড ব্যবহার করা হয়, আর সিলভার ভ্যানাডিয়াম অক্সাইড, SVO ব্যাটারি বলা হয় এটাকে, এই জন্য সিলভার ভ্যানাডিয়াম অক্সাইড ব্যবহার করা হয়। এটা ক্যালকুলেটর হার্টে পেসমেকার, এটা করবেন হার্টে পেসমেকার হিসেবে ব্যবহার করা হয়। তাহলে এই লিথিয়াম ব্যাটারিটা একটু পড়বেন, এই দুইটা পড়লে ইনশাআল্লাহ আনসার চলে আসবে, ঠিক আছে? আর যদি খুব পড়তে চান তাহলে দেখবেন যে এটা কখন কিভাবে করা হয়। আর লেড স্টোরেজ ব্যাটারিতে
দেখবেন যে যদি এর মানে আপেক্ষিক গুরুত্বটা ভালো করে বুঝবেন, ইএমএফ যদি এটার ইএমএফ যদি 1.17 ভোল্ট হয়, ভোল্টের নিচে হয়, তখন চার্জ করা লাগে, এই জিনিসগুলো পড়বেন, ঠিক আছে? এই জিনিসগুলো পড়ার পর আমরা চলে আসি জাস্ট আরেকটা টপিকস পড়বো। দিস ইজ দ্য এন্ড অফ আওয়ার টুডেস ক্লাস। আরেকটা হচ্ছে আপনার নান স্টেটের সমীকরণ। নান স্টেটের সমীকরণটা সেটা হচ্ছে ইনট সেল, ইনট সেল বললে ভুল হবে, ই সেল দেন। ই সেল ইকুয়াল টু ইনট সেল মাইনাস 2.303 RT ডিভাইডেড বাই হচ্ছে NF ইনটু লগ, দেখেন উৎপাদ দেখেন উৎপাদ ডিভাইডেড বাই বিক্রিয়ক, বা অ্যানোড বা ক্যাথোড যেটা লিখতে পারেন। এগুলো কিন্তু দুইটাই আয়ন হবে, আয়নের ঘনমাত্রা। তো দেখেন আমি এখানে একটু লিখবো যে n ইকুয়াল টু আপনারা জানেন vs, তাহলে ঘনমাত্রা s ইকুয়াল টু কত, n ডিভাইডেড বাই v। তাহলে আপনি এই সূত্রটা এইভাবে লিখতে পারেন, ই সেল ইজ ইকুয়াল টু ইনট সেল মাইনাস, এটাকে একবারে লিখতে পারেন যে 0.0592 ডিভাইডেড বাই হচ্ছে n লগ, তাহলে n ডিভাইডেড বাই v, n ডিভাইডেড বাই v, n ডিভাইডেড বাই v। এটা হচ্ছে উৎপাদ, এটা হচ্ছে আমার বিক্রিয়ক। তাহলে যদি এটা সম আয়তনের ক্ষেত্রে হয় তাহলে ইনট ই সেল ইকুয়াল টু ইনট সেল মাইনাস 0.0592 ডিভাইডেড বাই হচ্ছে n লগ n ডিভাইডেড বাই v, n অফ উৎপাদ, n অফ বিক্রিয়ক। এটা হচ্ছে সম আয়তনে। আবার দেখেন আপনি যদি এটা করেন, ই সেল ইজ ইকুয়াল টু ইনট সেল মাইনাস 0.0592, এটা n না দিয়ে ই দেন, তো এটা n না দিয়ে ই দেন, তাহলে এটা হচ্ছে কত মোল ইলেকট্রন আদান প্রদান হয়েছে। তাহলে এই n এর সাথে নাই গুলাই যাবে, লগ W বাই m অফ উৎপাদ, W বাই m অফ বিক্রিয়ক। যদি আপনি এটাও করেন, এই জায়গায় VS করতে পারেন, V ভাগ 22.4 করতে পারেন, যে কোনোটা দিয়ে এই মানটা করা সম্ভব। আমি কি আপনাকে বুঝাইতে পারছি? যে কোনোটা দিয়ে এই মানটা করা সম্ভব। আবার এখান থেকে আপনি এরকমও করতে পারেন, এই জায়গাটা আমি লিখে দিই, এই জায়গা থেকে লিখতে পারেন যে আপনি মাইনাস 2.0592 ডিভাইডেড বাই হচ্ছে ই লগ ভি অফ উৎপাদ, ভি অফ বিক্রিয়ক। এটা হচ্ছে এসটিপি। যদি আপনার আয়তন চায়, আয়তনও বের করতে পারবেন আপনি, ভি অফ উৎপাদ, ভি অফ বিক্রিয়ক, ভি অফ উৎপাদ, ভি অফ বিক্রিয়ক। আবার দেখেন এখান থেকে আপনি পিএইচ এর মানও বের করতে পারবেন। দেখেন ইনট সেল বা ই সেল ইজ ইকুয়াল টু মাইনাস 0. মাইনাস লেখার দরকার নাই, এটা পিএইচ নির্ণয় কেমনে করবেন, 0.0592 পিএইচ, দ্যাটস ইট, শেষ। যদি কোশ্চিন ভাইয়া কোশ্চিন দেখান, লেখেন যে 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় একটি তড়িৎদ্বারের 0.02 মোল ডেসিমিটার কিউব দ্রবণ ব্যবহার করা হলে, এই ডেসিমিটার কিউব মানে পার লিটার, দ্রবণ ব্যবহার করা হলে, চোখ আগে দেখ এটা, ওটা আমি দিব, স্ক্রিনশট তোল স্ক্রিনশট, যে কোনোটা, এখানে যেটার ভ্যালু দেয়া থাকবে তুমি সেটার মান বসাবা, কোনো সমস্যা নেই। এখানে ডাব্লিউ বাই এম এর মানও থাকতে পারে, ডাব্লিউ বাই এম এর মানও থাকতে পারে, কোনো সমস্যা নেই।
এই জায়গা থেকে একটা মজার জিনিস শেখাবো একটু পরে, দাঁড়াও আগে এটা করাইনি। একটি তড়িৎদ্বারে 0.02 মিটার কিউব ব্যবহার করা হলে আপনার জারণ বিভব কত? আচ্ছা, এটা না বলে আমি এটা একটু অন্য দিই। পিএইচটা নির্ণয় করা শিখে। অ্যাসিডের পিএইচ কত? তাহলে কিভাবে করবা? ই সেল ইজ ইকুয়াল টু 0.0592 পিএইচ। তাহলে এখান থেকে এটা দিয়ে ভাগ করো, তাহলে পিএইচ ইজ ইকুয়াল টু। যদি এখানে ঘনমাত্রা চাইতো, পিএইচ না চাই বলতো যদি হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা কত, পিএইচ ইকুয়াল টু 1 আসলে যদি ঘনমাত্রা চাইতো হাইড্রোজেন আয়নের, তাহলে দেখো পিএইচ মানে মাইনাস লগ অফ এইচ প্লাস ইকুয়াল টু 10 টু দি পাওয়ার -1 ইকুয়াল টু 0.1। এটা ঘনমাত্রা চাইলে এভাবে করতে পারতাম, আর যদি আপনার পিএইচ চাই তাহলে এইভাবে করবেন। ঠিক আছে, ওকে ডান। এই জায়গাটা দেখেন, যে ইনার্ট সেল বা ই সেল ইজ প্রপোর্শনাল টু, দেখেন এটা কিন্তু আমার একটু বোঝার চেষ্টা করবেন। মাইনাস আছে এই জায়গায়, তার মানে বিক্রিয়ক যেটা আছে, বিক্রিয়কের ঘনমাত্রা যত বাড়বে ইনট সেল তত বাড়বে, 1 বিক্রিয়কের ঘনমাত্রা। ঠিক আছে, 1 কি বিক্রিয়কের ঘনমাত্রা। তাহলে এটা মনে রাখবেন, ইনট সেল ততই বাড়বে যখন বিক্রিয়কের ঘনমাত্রা কমবে। ইনট সে 1 বিক্রিয়ক কেন লিখছি, বিক্রিয়কের ঘনমাত্রা জাস্ট দেখেন। ইনট সেল তখনই বাড়বে যখন বিক্রিয়কের ঘনমাত্রাটা কি হবে, বাড়বে। কথা বুঝতে পারছেন? ইনট সেল তখনই বাড়বে যখন বিক্রিয়কের ঘনমাত্রা বাড়বে। দ্যাট মিন্স বিক্রিয়কের ঘনমাত্রা যদি বেড়ে যায় তাহলে দেখবেন যে ইনট সেলের মানটা বেড়ে গেছে। ঠিক আছে, ইনট সেলের ই সেলের মানটা তখনই বাড়বে যখন বিক্রিয়কের ঘনমাত্রাটা বাড়বে। কথা কি বুঝতে পারছেন? কথা বোঝা গেছে? কথা বোঝা গেলে আজকে এই পর্যন্তই থাকবে।